নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ একটা স্পেশাল লাইভ। গত পরশুদিন ও আমাকে একটা ইন্টারভিউ করেছিল। যে ইন্টারভিউটা করার পরে ওর সম্বন্ধে আমি যখন সব কিছু শুনলাম, তখন আমি এই লোকটা ছাড়তে পারলাম না। আজ আমি আমার স্পেশাল লাইভে, মানে অবশ্যই এটা কফি উইথ জেডি স্পেশাল লাইভে, আমি তুলিকাকে আমার পাশে পেয়েছি। আজ তুলিকার থেকে ওর জার্নি শুনবো। সত্যি বলছি, আমি বহুদিন পর কাউকে নিজে থেকে প্রপোজ করেছি যে আমি তোর সাথে লাইভে বসতে চাই এবং তোর সাথে আমার এই প্রোগ্রামটা করতে চাই। যাই হোক, রাত 9টা বাজে, অনেকটা সময়। তুলিকাকে জিজ্ঞেস করছি, তুলিকা, আহ, তুই তোর ইন্ট্রোডাকশন দে, তোর নাম, তোর পরিচয়, সব কিছু দে। কোনটা দেব? সব কিছু, যেটা তুই মনে করবি। প্রথমে জানাই সবাইকে শুভ সন্ধ্যা, আইটা ক্লাবকে হ্যাপি নিউ ইয়ার। অবশ্যই আমি এটা আমার মানে জেডির সাথে এটা সেকেন্ড বার। অবশ্য জেডি আমার বললো যে তুই সবার ইন্টারভিউ নিস, তাহলে তুই আমার সাথে বস লাইভে। তো আমার এটা আমার কাছে বিশাল বড় বিগ অপরচুনিটি। জেডি আমাকে বলেছে, তো মানে আই এম করে দে। জাস্ট স্পিচলেস। কিন্তু আর একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি প্রথমত লাস্ট 15 বছর ধরে যোগাতে রয়েছি। একজন ইন্টারন্যাশনাল যোগা টিচার অ্যান্ড ফিটনেস কোচ, প্লাস আমি একজন যোগার স্টেট জাজ। যোগা নিয়ে আমার পড়াশোনা, যোগা নিয়ে আমার সব কিছু, মানে আমার পুরো প্রফেশনাল লাইফটাই হচ্ছে যোগা। আগেতে অন্য একটা প্রফেশনে ছিলাম, সেটাতে বলে লাভ নেই, বাট মেন এই মুহূর্তে আমার প্রফেশনালটা হচ্ছে যোগা। যোগাতে আছি এখন রিসেন্টলি। পিসিডাব্লিউজে এর আন্ডারে খবরে আজ তাকের জন্য আমি নিউজও করছি। পরবর্তীকালে আরও নিউজ চ্যানেলের সাথে যুক্ত হতে চলেছি, সেটা যেটি জানে। সেটা এক্ষুনি আমি ফোরকাস্ট করছি না, সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা নিয়েও আমি আসবো। ডেফিনেটলি আমি আবার আসবো, কারণ আসাটা আমার ভীষণ বড় একটা ইচ্ছা। আর কি বল? হ্যাঁ, আর একটাই যে আমার সত্যি ভালো লাগছে যে মানে একজন সাংবাদিকের, মানে এক কথায় ও সাংবাদিক তো পড়ে, একটা সাংবাদিককে আমি আমার পাশে পেয়েছি। এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। রিসেন্ট তুই একটা বড় অ্যাচিভমেন্ট পেয়েছিস, সেই অ্যাচিভমেন্টের ব্যাপারটা যদি একটু বলিস। বলি, আচ্ছা, রিসেন্ট আমি একটা অ্যাচিভমেন্ট নয়, আমি 2023 4th জুনে একটা অ্যাচিভমেন্ট করে পেয়েছি। সেটা হচ্ছে যোগার জন্যই, মানে আমি হিউম্যান রাইটসের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅর্ডিনেটর, আমি একজন উম্যান সেলের। তো তার জন্য প্লাস যোগা থেকেই আমি একটু সমাজ সেবা করি, মানে মেয়েদেরকে একটু তাদের নিজের চিন্তা ধারণাটাকে চাই যে তারা একটু চেঞ্জ করুক। মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে যোগার দ্বারা কিভাবে আমি চিন্তাধারাটাকে চেঞ্জ চেঞ্জ করব, করবো। কিন্তু যোগাটা আমাদের মস্তিষ্ক শুধু নয়, মাইন্ড, মানে পুরো মাইন্ড অ্যান্ড বডিটাকে পুরো স্টেবল করে, যে আমরা কিভাবে এগোবো, কি করব। অনেকেই ভাবে আরে এ তো প্রচণ্ড চঞ্চল, এর দ্বারা কিছু হবে না, কিন্তু তার দ্বারাই অনেক কিছু হয়ে যায়। ঠিক। এবং সেই রকমই আমি কিছু প্রচেষ্টা করছি, এবং অনেক গরিব বাচ্চা আছে, তাদের মানে পয়সা দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই, তাদেরকে আমি কিছু কিছু জায়গায় গিয়ে গিয়ে প্র্যাকটিস করাই, বাহ। তাদেরকে বোঝাই। বা যেরকম কিছু স্কুল আছে, স্কুলে গিয়ে তাদের মাইন্ডটাকে সেট আপ করার চেষ্টা করি। বাচ্চাদের সাথে একটু বন্ধুত্বের মতো খেলে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তাদের পড়াশোনাটা আগে, সবার আগে। পড়াশোনার সাথে সাথে তারা সব কিছু করুক, কেউ খেলা, কেউ নাচ, কেউ গান, যার যেটাতে মন আছে মন আছে, ঠিক ঠিক ঠিক। সেটাতে। এবং সব থেকে বড় কথা, যেটি আমরা ভাবি যে বাচ্চাদেরকে এটা আমরা থুপে দেবো, আমার আমি সেটাও করি, যে বাবা মায়েদেরকেও বোঝাই যে না, বাচ্চাদেরকে থুপে দেবেন না, বাচ্চারা যেটাতে ভালো সেটাকে এনকারেজ করুন। তাতে আপনাদেরও লাভ, যে আপনারা যেটা মানে চাইছেন আপনার বাচ্চাটা শিখরে পৌঁছবে, সেটাও আমি বোঝাই। তো তার জন্য আমি উত্তরাখণ্ড সরকার থেকে এবং আমাদের হিউম্যান রাইটসের মেম্বার থেকে আমি রাষ্ট্রগৌরব সম্মান পাই, সেটা দু বাহ। হাজার তেইশে। মানে ওই ওইটাই আমি দেখে, না, মানে তুই যেটা দেখেছিস সেটা হচ্ছে যে রিসেন্টলি 7 জানুয়ারি মানে 2024-এ যেটা আমি পেয়েছি হচ্ছে ভারত গৌরব সম্মান। এটা ওয়েস্ট বেঙ্গলে অনেকেই পেয়েছেন, কিন্তু অ্যাজ এ লিডার
আমার ট্রফিটা যেখানে আছে, মানে যে ট্রফিটা আমার এসেছে সেটা মানে একটু স্পেশালি এসেছে, এবং সেটা অশোক স্তম্ভ, যেটা আমার কাছে মানে একটা বিশাল বড় একখানা অ্যাচিভমেন্ট। রাষ্ট্রগৌরব সম্মান তো পেয়েছি, ওটাও অ্যাচিভমেন্ট, কিন্তু একটা অশোক স্তম্ভ পাওয়া ভারত গৌরব সম্মানের জন্য, মানে সেটা আমার কাছে মানে আমি একটা স্পিচলেস। অনেক 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 বড় সম্মান, অনেক বড় হ্যাঁ সম্মান। মানে এটা বিশাল বড় সম্মান আমার কাছে, সেটা একটা পেয়েছি। আমি পেলে তো আমি মাটি দিয়ে হাঁটতাম না। না না, আমি মাটি দিয়ে হাঁটি রাস্তাঘাটে, আমি এমনি চলে অনেকগুলো ফেলে। গ্যাস বেলুন কিনে উঠতে উঠতে যেতাম। না, গ্যাস বেলুনটা বেশি খেতে পারছি না, কারণ এই যেই অ্যাওয়ার্ডটা পেয়েছি, তুই ভাবতেও পারবি না, যখন রাষ্ট্রগৌরব সম্মানটাও পেয়েছিলাম তখন ফার্স্ট আমার কাছে কোয়েশ্চেন এসেছিল, ভাই রাষ্ট্রগৌরব সম্মানটা মানে কি, মানে এরকম লোকজন আমার প্রশ্ন করেছিল। তারপরের প্রশ্নটা এসেছিল যে আচ্ছা তুই রাষ্ট্রগৌরব সম্মানটা পেলি কেন, কি করেছিস ভাই, এমন কি করলি, সারাক্ষণ তো এরকম দৌড়ে বেড়াস, সবসময় কিরকম একটা থাকিস, মানে এত সেজেগুজে আমি থাকি না, মানে থাকি একটা চুলে পনিটেল করে একটা কোনো রকমে, কারণ আমাকে যে ওরকম ভাবে দেখবে, সে আমাকে এখন যারা দেখছে আর সে ওরকম ভাবে যারা দেখবে তারা আমায় চিনতে পারবে না, কারণ মাঠে ঘাটের মানুষ আমি। আর আমি মাঠে ঘাটে থাকতে ভীষণ ভালোবাসি, যেখানে ছেলে মেয়েদেরকে আমি তৈরি করতে চাই। হ্যাঁ, হয়তো সবাই পয়সা দিতে পারে না, কিন্তু যারা পয়সা দেয় তারা ভালো দেয়, যারা দিতে পারে না আমি তাদেরকেও দেখি, যারা দেয় তো অবভিয়াসলি দেখতেই হবে, কিছু করার নেই। তা বলে এই নয় যে যারা পয়সা দিতে পারছে না কিন্তু তাদের শেখার ইচ্ছা আছে, তাদের আগে এগোনোর ইচ্ছা আছে, তাদেরকেও আমি চেষ্টা করি যে তারা এগোক। অ্যান্ড ইয়োগা ভারতবর্ষের এমন একটা জিনিস, মানে এমন একটা খেলাধুলার মধ্যেও পড়ে যে তোমার চিন্তাধারাটাকে চেঞ্জ করে চেঞ্জ দেবে করে দেবে। একদম। মানে এই যে কি চিন্তাধারাটা চেঞ্জ হয় সেটা আমি জানি, এবং মানে এটা তো একটা পার্ট। এবং যখন আমি সাংবাদিকতায় ঢুকি, তখন আমার বললো তুই কি শিখেছিস, কিছুই তো শিখিসনি। আমি বললাম না না, আমি কিছু শিখি না, আমি কিছু জানি না, আমি এমনি এমনি লোকজন ভালোবাসছে, এমনি এমনি লোকজন পদে দিয়ে দিচ্ছে। মানে লোকের এটা কোয়েশ্চেন আসছে, মানে তুমি কেন আচ্ছা এসেছো। একটুখানি পজ করছি। ইতিশ্রী লিখছে গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং ইতিশ্রী। ইতিশ্রী, বাহ, তোর এই কথাগুলো শুনে ইতিশ্রী খুব খুশি হয়েছে। ইতিশ্রী আমাদের একটা থ্যাংক ইউ সুন্দরী ইতিশ্রী। মডেল। ও পিয়ালি দাস, পিয়ালি দাস এই আগের বৃহস্পতিবার যে লাইভ করে গেছে আমাদের এখানে পিয়ালি দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইতিশ্রী, বাহ। যাই হোক, এবার কন্টিনিউ কর। আমাদের এই প্রোগ্রামটা দেখছে মানে খুব বড় বড় মানুষরা দেখছে এই মুহূর্তে। আমি সবার কাছে সত্যি কথা বলতে গেলে মানে আমার ভীষণ মানে আমি আভারীও বলতে পারি। আমি অ্যাকচুয়ালি অত বাংলা হিন্দি আমার ভীষণ বাজে বাজে কথাবার্তা আসে, মানে আমি সব কথা প্রকাশে বোঝাতেও পারি না, এটা আমার একটুখানি দোষ। তো দেন যেটা বলছিলি। যেটা বলছিলাম, মানে আমার কাছে প্রচুর কোয়েশ্চেন আসে, যে মানে কোয়েশ্চেন মানে আচ্ছা তুই যোগা কি করে শিখলি, তখন আমার যতগুলো সার্টিফিকেট আছে আমি সব সার্টিফিকেটগুলো বের করে মাঝে মাঝে দিয়ে দিই। তো আমি যেরকম যোগার জন্য আমি খুব হাই চার্জেস নিই, চার্জেস মানে আমি একটু ভালোই চার্জেস নিই, মানে যেহেতু আমি শুধু যোগা নয়, আমি একজন ফিটনেস কোচ আর ট্রেনার, এবং সেখানে ওয়েট ট্রেনিংও করাচ্ছি, সেখানে আমি মানে তোমাকে যোগা শেখাচ্ছি, তুমি কিভাবে পশ্চারে বসবে সেইটা শেখাচ্ছি, তোমার মানে একটু হয়তো লেগে গেছে কোথাও সেটার জন্য আমি তাকে ট্রিটমেন্ট করছি, বা কেউ প্যারালাইজ রুগী আছে, সে অনেক ফিজিওথেরাপি করেছে তখনও তার কিছু হচ্ছে না, তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, সে তখনও তার অনেক প্রবলেম রয়েছে, সেই প্রবলেম থেকে তাকে আমি কিওর করছি। তো এটার জন্য আমি সার্টিফিকেট করেছি, বা এটার জন্য আমি পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছি, আমি যতটা পারছি হার্ডওয়ার্কিং করছি। তো তখন প্রশ্নটা অনেকের বন্ধ হয়ে যায়। তো যখন আমি এই প্রফেশনে আসছি মানে অ্যাজ এ রিপোর্টার, তো তখনও কোয়েশ্চেন এসেছে আরে এ কবে থেকে অ্যাঙ্কার করলো, আই এম নট অ্যাঙ্কার, আমি অ্যাঙ্কারিং করছি না, আমি এখানে অ্যাজ এ রিপোর্ট করছি, একটা মানুষের সম্বন্ধে আমি জানছি। যারা আমাকে চেনে বা যারা আমাকে জানে তারা অনেকেই হয়তো 2016-17 আমাকে মিডিয়া পার্সনে দেখতে পারে, কারণ আমি সেখানেতেই ছিলাম, কারণ আমি তাদের সাথে কাজ করেছি। মানে মডেলদের যেটা হয় আর কি, মানে 1 ইঞ্চি এখানে কম করতে হবে, কারোর কাঁধ একটুখানি ঝুঁকে গেছে তাদের কাঁধ সিধে ঠিক করতে করতে হবে, হবে। তো তাদের সঙ্গে আমি প্রচুর কাজ করেছি, তো তাদের জন্য আমি অ্যাঙ্কারিং করেছি। তো লোক ভুলে গেছে, ঠিক আছে লোকজন ভুলে গেছে, আবার একটু মনে করাই যে তুলিকা এখনো আছে,
ওই কথায় একটা হিন্দিতে একটা আছে না, শের अभी तक जिंदा है, তো ওই शेरनी अभी तक जिंदा है, ठीक है, देर से ही सही। আহ, বলি মানে তোর এই প্রফেশনে তুই কতদিন ধরে আছিস? কোন প্রফেশন? মানে তোর এই যোগা। যোগা। যোগা আমি প্রায় ধরে নে 15-16 বছর করছি, ছোটবেলা থেকেই। মানে এটা আমার একটা মানে ইচ্ছা ছিল, নাচ করতাম, তো বডিকে আরও ফ্লেক্সিবল করব, তো সেটার জন্য আমার যোগাটা শেখা, মানে ওটা just শিখতে যাওয়া ছিল। কিন্তু সেটা আমার কাছে এমন হয়ে গেছিলো যে মানে আমার বরাবরই একটুখানি প্রফেসর প্রফেসর টাইপের, বলছে সবাইকে একটা বকবো, আমার থেকে যে বড় তাকেও বকবো, মানে হয় না যে বকাবকির কেস। হুম 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 হুম। তো সেই রকম একটা মানে টিচার টিচার ভাব আমার ছোট থেকেই ছিল, তো সেটাই আমার প্রফেশনে এসে আলটিমেট দাঁড়িয়ে যায়। তারপর মধ্যিখানে কিছু ইনসিডেন্ট ঘটে, তো ওই ইনসিডেন্টটা ঘটার পরে তখন মনে করলাম যে ঠিক আছে, যোগা থেকেই যদি কিছু করতে পারি, জীবনে দাঁড়াতে পারি, তো যোগাটাকে আমি প্রফেশন ভাবে নিয়েছি। কারণ এটা সব থেকে ইজি ছিল আমার কাছে, কারণ এটা সম্বন্ধে আমি প্রচুর কিছু জানতাম। আরও আস্তে আস্তে আমি আরও অনেক কিছু জেনেছি, তখন জানতাম সেটা নমিনাল। আজকে আমি অনেক এমন কিছুই জানি যে কলকাতার বুকে একটু অন্যরকমভাবে আমি শিখেছি। মানে অনেক কুম্ভ মেলার মুনি ঋষিদের কাছেও আমি শিখেছি, তাদের সঙ্গে গিয়ে মাঠে ঘাটে বসেও আমি শিখে এসেছি। কেন অনেক রোগ আছে যে রোগগুলো মানে জিম করেও কিছু প্রবলেম আমাদের সলভ হয় না, হয় না, ঠিক। তো যোগা করে কিছু কিছু স্ট্রেচিং করে মানুষকে মানে বোঝানো যায় যে ভাই তুমি এখনো পর্যন্ত অসুস্থ, তুমি এখনো সুস্থ নয়। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তুই কোথায় থাকিস বললি? আমি হাওড়াতে। হাওড়াতে থাকি, হাওড়ার আমরাজা তলায় থাকি। মানে তুই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষদেরকে কি দিতে পারবি? মানে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরা যারা সারাদিন ক্যামেরার সামনে ক্যামেরা ফেস করে, মেকআপ করছে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, মানে 8 ঘন্টা 10 ঘন্টা প্রচুর খাটে তাদের জন্য। দেখো, যারা 8 ঘন্টা 10 ঘন্টা ধরে খাটে তাদের মুখে মেকআপ করতে হয়, স্কিন, দেখো অনেকের না ইন্ডাস্ট্রিতে অনেকের মানে পয়সা ঠিক করে করতে পারছে না, কিন্তু তারা মেকআপ তাদের করতেই হচ্ছে। তাদেরকে আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা দিতে পারবো সেটা হচ্ছে যে তুমি স্কিনটাকে কিভাবে ভালো রাখবে, কি খেলে, কোন মানে যোগার মানে ফেস যোগা আছে একটা, ফেস যোগা করে তোমাদের ফেসটাকে কিভাবে ঠিক রাখবে, স্কিনটাকে একদম টোনিং রাখবে, স্কিনকে একদম গ্ল্যামারাস রাখবে। লাগবে, ঠিক। মানে অনেক সময় হয় না যে আমরা সবসময় স্কিনে মেকআপ করতে করতে স্কিনে একটা মানে কালো কালো একটা ভাব চলে ভাব আসে। চলে আসে, ঠিক। তো সেটা কি হয়, সেটা প্রচুর কিছু খাওয়া দাওয়া ধরো যদি ঠিকঠাক থাকে, হুম। কি খেলে, কিভাবে সব কিছু করলে বা ফেস যোগা করলে তোমার স্কিন ভালো থাকবে। এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেখো, ফ্যাশন ইন্ডাস্ট্রি মানে হচ্ছে বডিটাকে স্লিম ট্রিম রাখা, বা যারা মোটা, এইটা একটা খুব বাজে একটা কনসেপ্ট আছে আমাদের কলকাতা, বা কলকাতা মানে বডি বেসিক্যালি শেমিং আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে হয়। হ্যাঁ, বডি শেমিং তো প্রচন্ড হয়, তো বডি শেমিং থেকে সেটা বাঁচার জন্য আমি অনলাইনেও ক্লাস করাই, প্লাস অফলাইনেও ক্লাস করাই। যারা ধরো অফলাইন আমাকে অ্যাফোর্ড করতে পারছে না, অনলাইনে অ্যাফোর্ড করাটা খুবই সোজা। অনেকে ভাবে যারা অনলাইন হবে না, আমি কিন্তু সেরকম টিচার নই। আমি একদম ওই আগেকার দিনে যেরকম মানে একদম শিক্ষক যারা ছিলেন, যাদেরকে আমরা গুরুদেব বলতাম, মানে ওরকম ডাস্টার ছুঁড়ে মারা একটা টিচার। আমাদের আমাদের মডেলরা কিন্তু ভয় পেয়ে যাবে, সাবধান। না না, মডেলটা ভয় পাবে না, মডেল আগে আগে আসবে, বলবে ভাই আমাকে বকে ঝোকে করাও। এটা মানে ঘটনা। আমি, আমার এরকম একটা ঘটনা আছে, আমার একটি স্টুডেন্ট ছিল, সেও অ্যাকচুয়ালি মডেল, সে আবার বাইরের। সে আমার কোথা থেকে খোঁজ খবর পেয়ে আমাকে ফোন টোন করে। প্রথম প্রথম আমি ভয়ের চোটে ফোনটা ধরিনি, কেন সেটা একটা বিদেশের নাম্বার, সেটা বলছি না কে। তো আমি তো ভয়ের চোটে ফোন টোন ধরিনি, আমি তারপরে লাস্টে অনেক কষ্ট করে জানি ঠিক আছে ধরি ফোনটা, মানে এতবার কেন ফোন করছে, লাস্টে মেসেজ করেছে ম্যাম প্লিজ আমার ফোনটা ধরুন, এই সেই আপনার নাম্বার আমি ক্রিস গেথিনের থেকে পেয়েছি। একদম ক্রিস গেথিন মানে যার কাছে আমি শিখেছি। ক্রিস গেথিনের একটু বলে দিই, ক্রিস গেথিন হচ্ছে যে আমাদের ঋত্বিক রোশনের ট্রেনার। আরে মানে টলিউড অ্যান্ড হলিউড, টলিউড বলছি, বলিউড অ্যান্ড হলিউডের যত তুমি দেখবে বিপাশা বাসু, সালমান খান, এরা যারা আছেন তাদের যে পার্সোনাল ট্রেনার, মানে ক্রিস যখন সিনেমাটা আসে ঋত্বিক রোশনের যে মেন ট্রেনার ছিল, আমি তার স্টুডেন্ট, ঠিক আছে।
তো ওনার থেকে নাম্বার নিয়ে উনি আমাকে ফোন করে আমার কাছে ক্লাস করছেন। এবারে আমাদের সময় হচ্ছে এখানে 1:30, ওদের সময় মানে রাত্রির 1:30, ওদের সময় হচ্ছে সকাল ওই 8:30 বা 10টা না এরকম না, বা 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা ডিফারেন্স থাকে হ্যাঁ, মনে হয়। মানে ওরকমই, মানে একটা, মানে আমার ও যে টাইমটা দিয়েছিল সেটা আমার এখানে ভালো করে মনে আছে, রাত্রি 1:30 থেকে 2টো। 1টা থেকে 2টো। আমি না পারতাম ঘুমোতে, কারণ আমার ক্লাস চলতো, এখানেও কিছু টলিউড ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব ছিল, তারাও ক্লাস করতো। এবার তারা যখন কল দিত, তারা তখন তাদের কলে গিয়ে আমি ক্লাস করিয়েছি। এবার আমি প্রায় বাড়ি ঢুকতাম 12:30, ওকে আমার 1টা থেকে ডাকতে হতো, ভাই ক্লাস করো ক্লাস করো। একদিন রেগে রেগে আমি ওকে কিছু জিনিস লিখে পাঠিয়েছিলাম যে তুমি 4 মাসের টাকা পাঠাও আর ক্লাস করো না, কারণ আমি তোমার জন্য রাত্রিটা এখানে সময় দিতে পারবো না। তারপর থেকে সে ভয়তে রোজ আমার কাছে ক্লাস করতো। তাকে এমন এমন আমি বলেছিলাম, একদিন তাকে এমন ক্লাস করেছিলাম, পরের দিন তার 102 জ্বর। তারপর থেকে বলা না তুমি রেগুলার না ক্লাস করলে এরকম, যে তুমি 4 দিন বাদে এসো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আমি ক্লাস করাবো 4 দিনের পুরোটা উসুল করব। মানে 1 ঘন্টার ক্লাসটা আমি 3 ঘন্টা টেনেছিলাম। তোর ফিউচার মানে প্রজেক্ট যদি কিছু বলিস। আমি রিসেন্ট শুনলাম যে তুই শুধু ভারতে না, ভারতের বাইরে গিয়েও কাজ করতে চলেছিস, তো সাংবাদিকতা জীবনে মেবি, তো সেই ব্যাপারে যদি একটু বলিস। এক্ষুনি বলতে হবে? না না, অবশ্যই না বলতে চাইলে না, বলবো এক্ষুনি না। বলবো না, কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত ওখানে দেখো কথা চলছে বাইরে। তো যেই বাইরে ওটা দেখো, অফার যখন তোর কাছে এসছে তার মধ্যে নিশ্চয়ই তো কিছু আছে। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তা না হলে আমি তো আর অ্যাকচুয়ালি, আমাকে তো কেউ অফার দেয় না এরকম যে তুমি আমেরিকা এসে কাজ করো, বাংলাদেশে কাজ করো, দুবাইতে এসে কাজ করো, আমাকে তো কেউ বলে না। না না, আমাকে অ্যাকচুয়ালি বলেছে, এটা বলা ভুল। আমি ভারত গৌরব সম্মান যেদিনকেই পেয়েছি সেদিনকে আমি জাস্ট আমার নিজের স্টেটাসে দিয়েছিলাম আর কিছু স্টোরি লাইনে দিয়েছিলাম। তারপরে বাংলাদেশ টিভি আমাকে অফার করেছে যে ওনাদের ওখানকার যে চ্যানেল আছে, ওখানকার চ্যানেলের অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে ওনারা চাইছেন। প্লাস চাইছেন যে আমার ইয়োগা নিয়েও ওখানে আমি অ্যাজ এ মানে ডেলিগেশন হিসাবে আমি যাই, গিয়ে ওখানে ওদের মানে স্কুল কলেজে গিয়ে ক্লাস করাই। তো বাহ। দেখা যাক, মানে আমি কোনটা করবো আর কোনটা করবো না সেটা আমার কাছে খুব বড় কথা। মানে একদিকে তো আমাকে প্রেসের জন্য যেতে হবে। তারপরে তোর তো সরি, তোর সংসার আছে, না ফ্যামিলি আমার আছে। সংসার নেই। সংসার নেই মানে? আমি একজন সিঙ্গেল মাদার, আমার আচ্ছা একটি আচ্ছা। মেয়ে আছে এবং মায়ের বাড়িতেই থাকি। আমার মেয়ে এখন 21 বছর বয়স, বাবা। গ্র্যাজুয়েশন সবে কমপ্লিট করেছে আর এই মাস্টার্স করবে। ব্যাস, তার জন্য আমার শুধু লড়াই। নিজের জন্য করতে পারছি শুধু একটু ফেম, আর যেটুকুনি টাকা পয়সা ইনকাম করি সেটা হচ্ছে আমার মেয়ের জন্য, মেয়ের ভবিষ্যতের জন্য। বাহ বাহ। মানে শুধু মেয়ের ভবিষ্যৎ করলেই চলবে না, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে তোকে জুড়তে হবে, এবং আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসে তোকে 10টা মানুষের উপকার করতে হবে। মানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের যারা মডেলরা, এরা একটা সময় এরা খুব ডিপ্রেশনে পড়ে যায়, একটা সময় খুব ডিপ্রেশন চলে এদের, প্রচণ্ড মুড সুইং করে এদের, এরা জল প্রচণ্ড কম খায়। আমি সবাইকে মানে আমাকে এখন যে দেখে সেই বলে এই জেডিদার কাছে গেলেই জল খাইয়ে দেবে তোকে। না না, জেডিদার কাছে গেলেই জল খাইয়ে দেবে সেটা কিন্তু মানে ঠিক আছে, খুব ভালো কাজ করে জেডি, কিন্তু দেখো মানে তুমি যদি জল না খাও, মানে আমি পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রিকেই বলছি, যারা মডেল আছো ছেলে বা মেয়ে, যদি জল না খাও স্কিনে তাড়াতাড়ি এজিং চলে আসবে। কারণ Yes. তোমরা প্রচন্ড মেকআপ করো, এবং সব থেকে বড় কথা মেকআপ তো করোই, প্রথমত মুখের স্কিনটা তো একদম তোমাদের যাবেই, তার সাথে সাথে কিন্তু চুলে এফেক্ট পড়বে। দেখো চুলটা তুমি, চুলে যে তুমি স্কিনে এফেক্ট হলে স্কিনে তোমার প্রচুর রকমের ট্রিটমেন্ট আছে, চুলেও আমি জানি ট্রিটমেন্ট আছে, কিন্তু চুলের ট্রিটমেন্ট তুমি ওইভাবে করে সেখান থেকে নানা রকমের প্রবলেম শুরু হয়। মুখে ট্রিটমেন্ট করলে কি হয়, তুমি এজিংটাকে হয়তো কমিয়ে দিতে পারবে, কিন্তু চুলটা এমন একটা জিনিস, সেখানে তুমি কিছু করতে গেলে তোমার শারীরিক অনেক রকম প্রবলেম আসবে। স্কিনেতেও আসে, কিন্তু তবুও স্কিন ঠিক করে নেওয়া যায় খেয়ে দিয়ে, খাওয়া দাওয়া করে, ঠিক ঠিক। সব কিছু, কিন্তু চুল চলে গেলে কিছুতেই কিছু ঠিক হবে না। তাই চুলটাকে আগে যদি ভালো রাখতে হয় তো তোমাদেরকে জলটাও খেতে হবে। কথা আছে না, পেট পুজো সবার আগে। পেট যদি সাফ থাকে তুমি সব একদম। সময় একদম ফিট অ্যান্ড হিট থাকবে। একটু ফল খেলে, একটু খাবার খেলে তুমি, আমি একটা টিপস দিতে চাইছি মডেলদের হ্যাঁ জন্য সেইটাই এবং বলছি, একটা মডেলের ছেলে মেয়ে একটা সবাইকে টিপস দেওয়া। চাইছি।
আমরা কেউ জানো তো মানে সঙ্গে সঙ্গে জল খেতে পারি না। ইনফ্যাক্ট আমিও যখন এই লাইনে আসি, মানে প্রফেশন আমার জন্য প্রফেশনে যোগারে হ্যাঁ। আসি, তখন না আমি নিজেও মাঝে মাঝে জল খেতাম না। সারাদিনে 1.5 লিটার 2 লিটার জল খেতাম। মানে আমিও ভীষণ কুঁড়ে ছিলাম, মানে এটা নয় যে আমি খুব একটা ভালো মানুষ, জ্ঞান দিচ্ছি তাই, যেহেতু এখন জ্ঞান পাপী হয়ে গেছি। কিন্তু আমারও মধ্যিখানে মাঝে মাঝে এরকম জলের প্রবলেম হয়ে যায়। তো আমি একটা রুটিন করে নিয়েছি, এবং এই রুটিনটা আমার গুরু আমায় শিখিয়ে গেছিল। তুমি ঘুরতে ফিরতে 1 কাপ করে জল খাবে সারাদিন। সকাল তুমি যখনই ওঠো, ধরো তুমি মানে 12 ঘন্টা থেকে 16 ঘন্টা, ওই 16 ঘন্টা না হয়, ধরো তুমি সকালে উঠলে 8টায়, 8টা থেকে রাত্রির 8টা, 12 ঘন্টা, 12 ঘন্টায় তুমি 1 কাপ করে জল খাও। আধ ঘন্টা 40 মিনিট ছাড়া তুমি 1 কাপ জাস্ট জল খাও। এবার জলটার সাথে ধরো তুমি একটু ফ্রুট জুস মিশিয়ে নিলে, জলটার সাথে তুমি একটুখানি গ্রিন টি মিশিয়ে নিলে, জলটার সঙ্গে তুমি একটুখানি পুদিনা পাতা মিশিয়ে নিলে, এরকম করে করে তুমি যদি 1 কাপ করেও জল খেতে শুরু করে দাও, গ্যারান্টি সহকারে তোমার জলের প্রবলেমটাই চলে যাবে। এবং তোমার কষ্ট হবে না যে আরে, মানে তুমি সারাদিন জানতেও পারবে না যে তোমার 4 থেকে 5 লিটার জল তোমার পুরো হয়ে যাচ্ছে। ওর কথাই যদি সব ঠিকঠাক হয়, অসুবিধা নেই। আর সেটা হলো, কেউ যদি 5 লিটার জল খায়, তাকে আর দেখতে হবে না, না, সে এত সুন্দর হয়ে যাবে। না, এবারে এখানে একটা কথা আছে, 5 লিটার জল তারা খেতে পারবে। দেখো, সব শরীর কিন্তু 5 লিটার জল চায় জল না। জল চায় না, হ্যাঁ। 5 লিটার কিন্তু কখনোই তোমাকে জল দেবেন, মানে সব শরীর কিন্তু 5 লিটার জল চায় না, চায় না। এবং তুমি সেটা দিতে পারবে না। যদি 5 লিটার, তোমার ধরো শরীর, তোমার ওজন কত, তোমার শরীরের মানে কোনো প্রবলেম আছে নাকি, যদি কোনো রকম ডিপ্রেশনের প্রবলেম থাকে, তাকে একটু মানে জল বেশি খেতে বলি আমরা। তাতে কারণ ডিপ্রেশন থেকে প্রচুর রকমের প্রবলেম আসতে শুরু করে। জলটা খেলে কি হয়, তোমার যত পেট পরিষ্কার থাকবে, তো তোমার স্কিনের গ্ল্যামারটা বাড়তে থাকবে, এবং ডিপ্রেশন অনেক সময় নিজের গ্ল্যামারকে দেখেও না কমে যায়। কমে যায়, ইয়েস। কিন্তু যার ধরো ডিপ্রেশনও নেই, কিছুই নেই, সে মজাতে কাজ করছে, তার মোটামুটি সারাদিনে 3 থেকে 3.5 লিটার আমরা জল খেতে বলি, মানে ম্যাক্স টু ম্যাক্স 4 লিটার খেতে বলি। তার মধ্যে 1 লিটার আমরা খেতে বলি তোমার হচ্ছে গ্রিন টি থাকে তার মধ্যে, আর তার মধ্যে থাকে হচ্ছে তোমার ফ্রুট জুস। সব থেকে ভালো হয়, দেখো অনেকেই ফ্রুট কেনার মধ্যে তাদের থাকে না, পাকা পিয়ারা খাও, তরমুজ কিনে খাও, সব থেকে কম পয়সার খাবার। সব থেকে আরো ভালো খাবার শাঁকালু। শাঁকালু আর তরমুজের মতো কোনো জলের, আসলে ও যা যা বলছে সবকটাই রাস্তা থেকে আর বাজার থেকে গিয়ে কিনে আনতে হয়, যেটা আমাদের মডেলরা যখন বাড়িতে যেদিনকে থাকে সেদিন তারা কিচ্ছু করবে না, খালি ঘুমাবে। আরে বাবা রে, এখন এতগুলো অ্যাপ হয়ে গেছে, ব্লিঙ্কিট কি একটা অ্যাপ হয়েছে, তাতে অর্ডার করলে সঙ্গে সঙ্গে 5 মিনিট দিয়ে দেবে, এবং তোমার বাজারের থেকে আরো কম দাম, মানে বাজারে যদি 20 টাকা হয়, সেটা তোমার 15 টাকা তুমি ঘরে বসে বসে পেয়ে যাবে। শোনো বাবা, তোমাকে তো তোমার নিজের, তুমি কাজের জন্য, তুমি যদি মডেলিংটা তোমার কাছে কাজ হয়, তোমার ফ্যাশন ইন্ডাস্ট্রি তোমার কাজ হয়, আর এখানেই তোমায় টিকে থাকতে হয়, তাহলে তোমাকে তোমার শরীরটাকে বাঁচাতে হবে, তোমার আমি এই স্কিনের কথাটা কালারটা, সবসময় বলি, সবসময় স্কিনের বলি। কালার। আর স্কিন, অনেকেই আছে না, আরে তুমি তো কালো, আরে ভাই ব্ল্যাক পার্ল সব থেকে দামি। ইয়েস। ব্ল্যাক ব্ল্যাক পার্ল, যারা, তারা নিজেদেরকে নিয়ে একদম কষ্ট পাবে না। সব থেকে বেশি পপুলার কিন্তু ব্ল্যাকিরা, বিপাশা বাসু। আমি বিপাশা বাসুর নিজে, ওনার একটা আমার কাছে মানে এসেছিল। প্রসেনজিৎ সান্যাল, সে লিখেছে, আমরা আপনার যাত্রাপথের সাথে আছি। একদম যাত্রাপথের সাথে থেকো, আমি চাইবো সবাই আমার সাথে দেখা করুক। আমার নাম্বার যদি চায় তো আমি দিয়েও দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই, তোমরা যে কেউ আমাকে ফোন করে কন্ট্যাক্ট করতেই পারো। আগে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে নিও, কারণ আমি আবার সবার ফোন ধরি না। ধরলে পরে আমি তাদেরকে একটু বকাঝকাই করে দিই, কারণ এত ফোন আসে অনেক সময়, আমি মানে করতে পারি না, কেন ভুলভালও ফোন আসে না। যাই হোক, আর একটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো যে মানে যে প্রফেশনে তুই আছিস, এই প্রফেশনটাকেই তুই কন্টিনিউ করতে চাস, যেমন তুই একদিকে যোগা আর আরেকদিকে একজন রিপোর্টার। একদম দুটো একসঙ্গে সমান তালে আমি এগোবো। দেখো, যোগা না আমাকে বাঁচতে শিখিয়েছে, আমার মনে দৃঢ়তা শিখিয়েছে। আমি মানে যদি আমি আমার কাহিনী বলি, অনেকেই হয়তো কাঁদবে এখানে। না, আমরা শুনতে চাই যদি তুই বলতে পারিস। না, আমার বলতে দেখো কোনো অসুবিধে নেই, আমার বয়স, কতটা? ও থ্যাংক ইউ। চলো উল্লাস, কফিতেই উল্লাস একটা হয়ে যাক, রেডি? উল্লাস, তোমাদের সাথেও একটা কফি হোক, জানি না কে আমার সাথে কফি খাচ্ছ।
আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়, প্রায় অলমোস্ট 17 বছর বয়সে। কেন আমি এত শান্ত ছিলাম, এত শান্ত ছিলাম, আমার বাবা মা বললো আর তোকে রাখা যাবে না। মানে একে মেরে আসছি, ওকে মেরে আসছি, মানে পারলে আমি তার পাটাও ভেঙে দিই, এরকম করতাম। মানে যেহেতু একজন খুব দুরন্ত ডানপিটে একটি মেয়ে ছিলাম, মানে কার পাঁচিলে চড়ে যাচ্ছি, কার গাছে চড়ে যাচ্ছি, এরকমও করেছি। তো তারপরে আমার মা বিয়ে দিল, বিয়ে করব না, বিয়ে করব না, মানে একটা দুর্ঘটনাও ঘটাই, সেখান থেকে তুলে নিয়ে এসে আমার বিয়েটা হলো। যাই হোক, বিয়ে হলো, বিয়ে করলাম। তো বিয়ের 7-8 বছর খুব ম্যাক্স টু ম্যাক্স আমি সংসার করেছি। মনেও রাখতে চাই না সেটা, তাই জন্য একটু ভুলেও গেছি। মানে আমি যেটা মনে রাখতে চাই না সেটা আমি কিন্তু ভুলিয়ে দিই, এবং সেটা টোটালটি কিন্তু ইয়োগার দ্বারা আমার সম্ভব হয়েছে। মানে আমি পাস্টকে যেটুকুনি মনে রাখা দরকার সেটুকুনি রেখেছি, বাদ বাকি সব ভুলিয়ে দিয়েছি। তো সেই জন্য আমার কাছে এক্স্যাক্ট এটা মনে নেই। তো 8 বছর মতো সংসার করি। 2002-তে আমার মেয়ে হয়, আমার প্রিন্সেস হয়, যাকে নিয়ে আমার বিশাল বড় স্বপ্ন। যাক, আমারও মেয়ে 2002-তে হয়েছে। হ্যাঁ, আমার মেয়ে 2002 নভেম্বরে 31-এ, হচ্ছে। আমার মেয়ে 31শে অক্টোবর। তোর মেয়ের থেকে আমার মেয়ে মানে 1 মাসের সব ডিফারেন্সে। তো ও হয়, ও হওয়ার পরে তারপরে ওর বাবা থেকে আমার একটু মানে মেয়ে হয়েছে, মেয়েকে নিয়ে আমি বিশাল ব্যস্ত ছিলাম। এবং আমার মেয়ে কিন্তু একজন খুব বড় জিমন্যাস্ট একটা বাহ, সময়ের ছিল। বাহ। তারপরে আমার কপাল, আমার মেয়েরও কপাল, যেটা আমি টানতে পারিনি সেই সময়, তার জন্য আমার মেয়ে জিমন্যাস্টটা মানে ছেড়ে যায়। এবং আমার মেয়ের একটা সময় মধ্য হাওড়াতে ও ছিল একটা রয়্যাল বেঙ্গল টাইগার। মানে ও যখন খেলতে আসতো না মাঠেতে, সবাই জিজ্ঞেস করতো ও অদিতি এসে গেছে খেলতে। মানে ও এতটাই ভালো একটা স্টুডেন্ট ছিল। হয় না যে বাবা মায়ের জন্য মেয়েরা বাচ্চারা খারাপ হয়ে খারাপ যায়, হয়ে যায়। তো সেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, যেটা আমার ক্ষেত্রে হয়নি। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, সেটা আমার কাছে সারাটা জীবনের কষ্ট থাকবে, যে আমার মেয়েকে আমি ঠিক ওই জায়গাটায় পাঠাতে পারলাম না যে জায়গাটা আমার মেয়ে ডিজার্ভ করতো। ঠিক আছে, সেটা করেনি, চলো, সেটা হয়তো তার লাক। কিন্তু সেখান থেকে আমার জার্নি শুরু। তো আমার ডিভোর্স হয়। ডিভোর্সের সময়, ডিভোর্সের পরে ওর বাবা বিয়ে করলো। বিয়ে করার পরে সেটা আমি জানতে পারিনি, প্রায় বিয়ে করার 1 বছর বাদে আমি জানতে পেরেছি ওর বাবা বিয়ে করেছে, এবং ওনার ওয়াইফ ইজ এ প্রেগনেন্ট। তখন আমিও জানতে পারলাম, আমি বললাম যে আমি আর থাকবো না, আমি এইসব বাজে নোংরা জিনিস, আমার নোংরা পরিবেশে আমার মেয়েকে আমি রাখতে চাই না। তো সেটা নিয়ে একটা আমি বিশাল বড় লড়াই করি। মানে সেখানে আমার আর আমার মেয়ের বা মার্ডার করার চেষ্টা হয়েছিল রাত্রিবেলা। আমার ওইটুকুনি বাচ্চা মেয়ে, মানে আমি থাকতাম না, আমি সারাদিন কাজে বেরোতাম, তো ওই সামনে দোকান থেকে, ও তো দোকান থেকে বাজার দোকান করে নিয়ে আসছিল আমার ছোট মেয়ে, কারণ ক্লাস 6-7-এ পড়ে আমার মেয়ে, 6-7-এ পড়ছে। তাকে হ্যারাসমেন্ট করা হয় আমার মেয়েকে। মানে হ্যারাসমেন্ট মানে রাস্তা দিয়ে আসছে, তার গায়ে হাত দেওয়া হয়। আমি যখন রাত্রি 11টার সময় এসে শুনছি আমার মেয়ে হাউমাউ করে কাঁদছে, যখন আয়লা আসে, আমার মেয়ে ঘরের ভেতরে একা, আমি তখন রাজারহাটে। ভাব, হাওড়া থেকে রাজারহাট, তখনকার দিনে একটাই বাস। আজ থেকে তোকে বলছি প্রায় হয়ে গেল, ধরে নে না 13-14 বছর হয়ে গেল, 13-14 বছর আগেকার কথা বলছি এটা। আয়লা যখন এসেছে, ফার্স্ট দুর্যোগ আমাদের কলকাতায় আয়লা, মনে পড়ে আয়লা? বাবা, মনে নেই। আমি তখন রাজারহাটে, আমাকে কেউ হেল্প করতে আসেনি, সিঙ্গেল 1 পার্সন। মানে আমার ফ্যামিলি, আমার বাবা মা কেউ না। 2009 সাল মনে হয়। 2009, তখন আমার ডিভোর্স অলরেডি হয়ে গেছে। মানে কেউ, মানে আমি লাস্টে ওর বাবাকে বললাম দেখো ও তো তোমার মেয়ে, একবারটি যাও। বললাম আমি পারবো না ওসব কিছু করতে। বললাম ঠিক আছে, করো না ভাই, ভগবান সহায়। আমি প্রচন্ড ভগবান বিশ্বাসী। মানে অন্ধকার হয়ে গেছে, মেয়ে আমাকে ফোন করেছে, মা আমি কিছু করবো না। বললাম দেখ বাবা, কিছু করার নেই, আজকে তোকে করতেই হবে। আর আমার না খুব পার্টিকুলারলি সব কিছু জিনিস গুছিয়ে রাখা স্বভাব। বললাম শোন, এই করে করে পা করে করে গুনে গুনে যা। তো গুনে গুনে গেছে। আনলাম দেখ, দেশলাই জ্বালাস না, গ্যাসটাকে অন কর, গ্যাসের লাইটার আছে, গ্যাসের লাইটার দিয়ে গ্যাসটাকে অন কর, করে একটা মোমবাতি দেখ ওইখানে আছে, মোমবাতিটা জ্বালা। সেই ওর প্রথম হাতে করি গ্যাস অন করা, আর গ্যাস থেকে মোমবাতি জ্বালিয়ে সারা ঘরে মোমবাতি আমার মেয়েই জ্বালিয়েছিল। আমি রাত্রি প্রায় 11:30-12টার সময় যখন ঘরে ঢুকি, আমার মেয়ে সারা ঘরে ভয়তে বমি করে পাগলের মতো চিৎকার করে কেঁদে কুটে মেয়ে প্রায় মানে অজ্ঞান মতো প্রায় অবস্থা। আমি কোনো রকম ভাবে
মানে ঘরে ফিরে দেখি আমার মেয়ের এই অবস্থা। আমি সারারাত্রি মেয়েকে এক জায়গায় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি সেই দিনটার কথা ভাবি। এবং আমার সেই সময় বিশ্বাস করবি না যদি, মানে আমার কাছে একটা টাকা, সেইভাবে টাকা ছিল না যে আমি আমার মেয়েকে খাওয়াবো প্রতিদিন। ডিম খাওয়ানোর কথাটা, মাছ মাংস তো অনেক, মাংস তো তখন স্বপ্ন, মানে মাসে একবার যদি মাছ করে দিতাম সেটাও আমার কাছে একটা বিশাল বড় ছিল। ডিম তো সপ্তাহে একদিন কোনো রকমে একটা ডিম কিনে এনেও আমি খাইছি, মানে আলু সেদ্ধ ভাত ভগবান এইটুকুনি হয়তো দিয়েছিল, আলু ভাজা আলু সেদ্ধ ডাল ভাতটা আমি পর্যন্ত খাইয়েছিলাম। হ্যাঁ, আজকের ডেটে দাঁড়িয়ে আমি স্ট্যান্ড বাই, মানে হ্যাঁ আজকে ডেটে আমার মেয়ে আমাকে যা চায়, অনেকেই বলে যে হ্যাঁ তোর মেয়ে যা চাইছে তাই দিচ্ছি, হ্যাঁ ভাই আমি দিচ্ছি, কারণ আজকে আমি যার কষ্ট দেখিনি আমার মেয়ে তার ডবল কষ্ট দেখেছে, মানে লেভেলের বাইরে আমার মেয়ের কষ্ট দেখেছে। মানে আমি অনেক কথাই বলা যায় না, মানে একটা স্টুডিওতে বসে বসে দেখেছি, আমি কষ্ট দেখেছি, এবং তার জন্য আমি এখনো পর্যন্ত অনেক জায়গায় আমি ইউটিলাইজ হয়েছি মেয়েদের, বেসিক্যালি মেয়েদের কাছেই হয়েছি, কিন্তু মেয়েদের পাশে যারা বলে এসে যে ভাই আমাকে হেল্প করো কিছুভাবে, চেষ্টা করি তাকে হেল্প করার, তাকে কাজ দেওয়ার, তাকে আমি কাজও দেওয়ার চেষ্টা করি আমাদের ইয়োগা থেকে বা যেরকম ভাবে হোক। মানে 2019-এ যখন লকডাউন হয়েছে তখন আমি দেখেছি অনেক কিছু খারাপ জায়গা, খারাপ হয়েছে, সবারই খারাপ হয়েছে, আমিও খারাপ হয়েছে, আমি ডিপ্রেশনেও পড়েছিলাম, কিন্তু ওই ডিপ্রেশনটা আমার কাছে এইসব ডিপ্রেশনের জন্য কিছু না। মানে বলতে পারো, মানে আমি, মানে একটা রাত্রে আমি হাওড়া থেকে পালিয়ে গেছিলাম ভয়তে, ওর বাবা আমাদের মার্ডার করে দেবে বলে। রাত্রি 2টোর সময় ঘরে ছেলে পাঠিয়ে দিচ্ছে, জানলা দিয়ে লোকে দেখছে, আশপাশের লোক সবাই ভাবছে অন্য কিছু গল্প। মানে পুলিশ প্রশাসনের কোনো হেল্প তুই পাসনি? পুলিশ তখন তো মানে, পুলিশ প্রশাসনও তখন কিছু জায়গায় আমায় হেল্প করেছিল, কিন্তু বলতে পারছি না ওনার নামটা, মানে এমন করেছিল আমাকে, বলছে তুমি যদি এখানে বেশি কিছু করেছো তো তোমাকে আমি, ওয়েস্ট বেঙ্গলে তুমি থাকো তো ছেড়ে দাও, তুমি হাওড়ায় থাকবে কি করে, কলকাতায় থাকবে কি করে, আমি দেখে নেবো, তোমাকে ওয়েস্ট বেঙ্গল ছাড়া করে দেবো। তখন আমি ওই বাচ্চা মেয়েকে নিয়ে কোথায় যাব? তখন কিছু বন্ধু বান্ধব, কিছু মানুষ আছে, তাদের সাহায্যে আমি এক রাত্রিরের মধ্যে আমি হাওড়া ছাড়ি। এবং আমার বাড়ি যে কাজের মেয়ে ছিলেন বললো দিদি তুমি বেরো, তো বেরিয়ে আমি দক্ষিণেশ্বর পালাই। দক্ষিণেশ্বরে বহু বছর ছিলাম, কারোর তত্ত্বাবধানেই ছিলাম। হ্যাঁ ওখানকার মানুষজন আমায় প্রচুর হেল্পও করেছে, আমি বলবো না যে হেল্প করেনি, ওখানকার অনেক মানুষ হেল্প করেছে। এবং ওখান থেকে গিয়ে আমার টার্নিং পয়েন্ট শুরু হয়েছিল। কিছু তো হাওড়া থেকে টার্নিং পয়েন্ট শুরু হয়েছিলই, কিন্তু ওখান থেকে আমার অনেক অনেক টার্নিং পয়েন্ট আমার শুরু হয়। এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার লাইফ শুরু, এখানে আজকে এসে দাঁড়িয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু চলেছে, ব্যাস চলছে, এইভাবেই চলছে। এবং এই চলাটাকে আমি ভাবি, মানুষ যদি বিপদে না পড়ে, মানুষ যদি অসুবিধাতে না পড়ে, না পড়ে, মানুষ কিছু ঠিক ঠিক, শিখবে না। কিচ্ছু আমি শিখবে ঠেকে না। শিখেছি। আমার, তোমরা অনেকে হয়তো ভাবতে পারো আরে তুমি, মানে আমার বাবা মা কিন্তু খুব ভালো পোস্টেই চাকরি করতেন, আমার বাবা নেই এই মুহূর্তে, কিন্তু তারাও কেউ কিন্তু আমাকে, আমি যখন ডিভোর্স করেছিলাম আমাকে তারাও এসে কিন্তু কেউ হেল্প করেনি। তুমি ডিভোর্স করে দিয়েছো বাঙালিদের ঘরে, ডিভোর্স করে দিলাম, হ্যাঁ করলাম, আমি সতীনের ঘর করব না, ফার্স্ট আমি কারোর তত্ত্বাবধানে থাকবো না। এবং ইনফ্যাক্ট আমি আমার বাড়ি থেকে কিছু নিইনি, আমাকে সবাই বলেছিল যে আরে ওর থেকে তো নিতে পারতিস। আমি ভিখারিদের থেকে কি ভিক্ষে করব, তার থেকে আমি রাস্তায় বসে ভিক্ষে করে নেবো, যদি ভিক্ষে করারই হয় তো আমি ভগবানের কাছে ভিক্ষে করবো। আমি ভগবানের কাছে ভিক্ষে করেছি। প্রতিটা মানুষের জীবনেই ছোট বড় অনেক বড় ঘটনা ঘটে। একটা মেয়ে, একটা মা তার সন্তানকে বুকে করে বেঁচে থাকা, সারভাইভ করা, একা সারভাইভ করা অনেক কষ্টকর। এই সমাজে সব সময় ভয়, সব সময় ত্রাস মানুষকে গ্রাস করতে আসে। যাই হোক, হ্যাটস অফ, আমি ওর কথা শুনে এতটা ইন্সপায়ার্ড যে আমি এতদিন ভাবতাম যে আমি হয়তো অনেক কিছু সেই কিসমার খান হয়ে গেছি, অনেক কষ্ট করেছি মানুষের জন্য, নিজের ফ্যামিলির জন্য, কিন্তু আজ আমি বুঝতে পারছি যে আমার এই কষ্টটা ওর এই কষ্টটার কাছে খুব সামান্য লাগছে। এবং এটা ভেবেও ভালো লাগছে আমার যে ও যেমন আজকের ডেটে সার্ভাইভ করেছে, নিজের সন্তানকে মানুষ করে 21 বছর পর্যন্ত নিয়ে এসছে। আপনাদের সবার আশীর্বাদ থাকলে আমি আপনাদের # জেনিদা
হয়তো পারবো, হয়তো পারবো না, পারবো। না না, একটুখানি কমেন্টস পড়ি। ইতিশ্রী কণিকা লিখেছে, কণিকা দাস, কিছু টিপস দাও দি যোগার ব্যাপারে। আচ্ছা কি আর- টিপস চাইছে সেটাই তো আর বুঝতে কি পারলাম না। টিপস চাইছি সেটা বল। ইতিশ্রী লিখেছে, ফিটনেস ইন্ডাস্ট্রি সত্যি খুব ভালো প্রফেশন, খুব ভালো লাগছে আপনাকে দেখে, আমিও একজন জুম্বা ট্রেনিং করাই, তাই অনেকটা আমার উপকারী হচ্ছে আপনার লাইভ দেখে, থ্যাংক ইউ ম্যাম। ইতিশ্রী লিখছে, বাহ খুব ভালো, খুব ভালো, খুব ভালো। প্রসেনজিৎ চ্যানেল, আপনার যাত্রাপথের সাথে আমরা আছি। জার্নালিস্ট এমডি মেহবুল্লাহ, উনি লিখেছেন খুবই দুঃখজনক। আচ্ছা আচ্ছা আচ্ছা, শর্মিষ্ঠা রায়চৌধুরী লিখেছে, বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। মানে শর্মিষ্ঠা Thank- হচ্ছে গতকালকে যে আমাদের লাইভে ছিল, ও থ্যাংক ইউ সো মাচ শর্মিষ্ঠা। এও একজন ইন্টারন্যাশনাল ফিগার, এও এখন ইটালি অস্ট্রেলিয়াতে শুট করে। আমার খুব আচ্ছা সৌভাগ্য শর্মিষ্ঠা, ছিল। শর্মিষ্ঠা আমি চাইবো যে তোমার সাথে অ্যাজ এ জার্নালিস্ট আমি একটা ছোট্ট Interview করবো। একখানা ইন্টারভিউ করব, যদি তোমার ইচ্ছা হয় তাহলে আমার যদি তোমার সাথে। ইচ্ছা না, আমাদের ইন্ডাস্ট্রির বাচ্চাদের মধ্যে সেই ব্যাপারটা নেই যে আমরা কারোর কথা মানি না। না না, যদি কথা মানো তাহলে ডেফিনেটলি তুমি এসো। তুমি কবে আসবে একটা আমায় ফোন করে জানিও, তাহলে তোমার একটা শর্মিষ্ঠা, ছোট্ট। কালকে তোর লাইভ দেখে তুলিকা ইচ্ছা প্রকাশ করেছে যে তোর একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করবে। লাইভ শেষ হয়ে যাওয়ার পর আমার সঙ্গে একবার যোগাযোগ করিস, আমি তুলিকাদির নাম্বার দিয়ে দেবো। আচ্ছা যোগার কি টিপস আমি বলি বলো, দেখো যোগার জন্য না অনেক কিছু টিপস হয়। এবার তোমার কি টিপস চাই? একটা হচ্ছে নখের জন্য হয়, একটা হচ্ছে স্কিনের জন্য হয়, একটা হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন থাকলে তার জন্য হয়, বা আর একটা হয় যে তুমি কিভাবে নিজেকে ফিট রাখবে। ফিট রাখবে। দেখো আমি কিন্তু খুব একটা রোগা নই, আমার ইন্ডাস্ট্রিতে কিন্তু আমি সব থেকে বড় একটা উদাহরণ, একটা বাজে মানুষ। মানে আমি একজন বিজনেস উম্যান, তো আমাকে অনেকেই মানে কি বলবো মানে খ্যাকসা করে, মানে একদম খুব বাজে ভাবে, তুই নিজে মোটা, আগে তুই নিজে রোগা হ তারপরে তুই গিয়ে যোগা করবি। আমি শুধু একটা কথাই বলেছিলাম, ভাই মাটিতে বসো, মাটিতে বসে আমার সাথে একটা দুটো আসন করো, আসনও ছেড়ে দাও, জাস্ট আমি স্ট্রেচিং এর দুটো সিট দেখাচ্ছি, তুমি করো। তো একজন আমার সঙ্গে চ্যালেঞ্জও করেছিল, একটি ছেলে, মানে আমি দেখাতে পাচ্ছি না তাই, দেখালে বা বলার শোন, আমি লাইভে যদি পাঠানো যেতে পারতো আইটা ক্লাবে আমি পাঠিয়ে দেবো। মানে তাকে আমি লাস্ট বলেছিলাম যে আমাকে 5টা মিনিট দিবি, 5টা মিনিটের স্ট্রেচিং এর পরে সে আমাকে একটা লাইভ কমেন্ট করেছিল, মানে তার ভিডিওটা আমার কাছে এখনো রয়েছে। মানে অনেকজন আছে যারা মানে আমার কাছে টিপস নেয়, যারা আমার কাছে মানে বলে মানে কেঁদে ফেলেছে, বলছে তুই আমায় ছাড়লি, মানে একটা ছেলে কিন্তু আমার থেকে তার শর্মিষ্ঠা লম্বা। লিখেছে, শিওর দিদি শিওর, মানে শর্মিষ্ঠা তোর সাথে ইন্টারভিউতে আছে। সংযুক্তা দত্ত, আমার একটা বান্ধবী, আচ্ছা। গল্ফ গ্রিন থাকে, ও লিখেছে, ডিপ্রেশনের জন্য কি করতে হবে? দেখো ডিপ্রেশনের জন্য তোমাকে মেডিটেশন করতে হবে। এবার মেডিটেশনটা তুমি ভাবলে যে আরে ওম শুনলাম, চ্যান্টিং করলাম, একটা জায়গায় বসলাম, আমার ডিপ্রেশন খতম হয়ে যাবে, না। সেটার জন্য তোমাকে কিছু সময় আমার থেকে টিপস নিয়ে নিতে পারো। আমি কনসালটেন্সিও করি বাই ওভার ফোন। তো কনসালটেন্সিতে তোমাকে একবার আসতে হবে, তার একটা ছোট্ট একটা অ্যামাউন্ট চার্জেস আছে, যে চার্জেস আমি বলে দিতে পারি। আমার নিজের স্টুডিও আছে, মানে নিজের স্টুডিও বলবো না, মানে আমি আমার এক বন্ধুর সাথে স্টুডিও নিয়ে রেখেছি চিনার পার্কে, তুমি ওখানেও আসতে পারো বা ওভার ফোনে অনলাইনেও আসতে পারো। দেখো তুমি কোথায় থাকে বললি? ও থাকে হচ্ছে, সংযুক্ত থাকে গল্ফ গ্রিনের। গল্ফ গ্রিনে, চিনার পার্ক আসতে অসুবিধে, তুমি আমার সাথে অনলাইনে বসো, তোমার যেদিন সময় থাকবে আমাকে বলো, আমি তোমাকে শিখিয়ে দেবো যে কিভাবে করতে হয়। একদিন দেখিয়ে দেবো ভালো করে, তোমার যদি অসুবিধা হয় আমি দুদিনও দেখিয়ে দেবো, যেহেতু জেডির বান্ধবী তো। খুব ভালো বান্ধবী। না চার্জটা আমি নেবই। চার্জ অবশ্যই নেবে, প্রফেশনাল। প্রফেশনাল, না না জাস্ট জোকিং, এমন আমি কিছু চার্জ সবাইকে নয়। আমি সবাইকে বলি এটা, যে সবাই জেডি হয়েও না। আমার আমার জীবনে এটা কাইন্ড সেবা। অফ, কিন্তু আমি কিন্তু জেডি, মানে আমি এত লোককে করেছি, করার পরে জেডি বা সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, চিনতে পারিনি, তখন কিন্তু আমার কাছে কোনো গাড়ি ছিল না। কিন্তু তারপরে আমি 2000 মানে একটা সময় আমার নিজের কাছে অডিও ছিল, ইনোভাও ছিল, যখন আমি দুটো গাড়িকে বেচেছিলাম তখন আমি হাউমাউ করে কেঁদেও ছিলাম। তো ভাবি যে ঠিক আছে, গেছে, গেছে, আবার আসবে। আবার হ্যাঁ হবে। দেখো লকডাউনে আমাদের কার ক্ষতি হয়নি? ইন্ডাস্ট্রিতে কার ক্ষতি হয়নি লকডাউনে? সারা ওয়ার্ল্ডের ক্ষতি ফার্স্ট, হয়নি? সারা ওয়ার্ল্ডের
টপ ট্রেনার 10 ট্রেনারের মধ্যে একজন দুটি ট্রেনার ছিল যারা সুসাইড করেছে, কিন্তু এটা বলবো না যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ডুবে গেছিল। ফার্স্ট আমি এমন একটা মানুষ যে অনলাইনে ক্লাস শুরু করি কলকাতায়, আমাকে দেখে দেখে অনেকেই শুরু করলো, এবং আমি ডিপ্রেশন বলতে পারো যে তুমি নিজে যোগা করছো কি তুমি ডিপ্রেশনে পড়ো না, ডেফিনেটলি আমরা পড়ি। দেখো, যেহেতু আমি একজন শুধু যোগা টিচার না, আমি প্রপার ওয়ে বিজনেস উম্যান। উম্যান নিজেকে আমি বলি না, যেটা এরাও আমাকে বলে, আমাকে বিজনেসম্যান বলে, মানে পাক্কা বিজনেসম্যানের মতো আমি কাজ করি। এবং সেখানে আমি ঘরে যাক, বসে আমাকে কিন্তু ও ফুসলে ফুসলে একটা জিনিস করিয়ে দিয়েছে। আমি যেমন সব সময় সেবার উদ্দেশ্যে ঘুরে বেড়াই, মানুষকে করে দেবো, মানুষকে কিচ্ছু নেব না, ফ্রিতে সবাইকে কিছু করে দেবো, ওই আমাকে প্রথম বলছে যে না জেডি, গুরুকে গুরু দক্ষিণা নিতে হয়, তাই তো? হ্যাঁ, গুরুকে গুরু দক্ষিণা তুমি যদি না দাও তো তুমি কিছু করতে পারবে না। মানে শর্মিষ্ঠা লিখেছে, আর দাদা, হ্যাটস অফ টু ইউ ফর মেকিং দিস প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটাই আমার কাজ। আর ভগবান আমার সাথে সেই মানুষগুলোকেই মেলান যাদের সামনে ভালো কিছু আসছে। না না, সামনে আমার একার, দেখ আমি না একা কিছু করতে পারি না। লকডাউন আমাকে শিখিয়ে গেছে একার দ্বারা কাজ হয় না, ইয়েস। সবাইকে মিলে চলতে হবে। আমরা অনেকেই ভাবি আরে আমি একা করছি, একা নাম করছি, কিচ্ছু হয় না বাবাই, কিচ্ছু হয় না। একটা তুমি একার নামে একটা ফেম করতে পারবে, কিন্তু তুমি যদি চারজনকে নিয়ে চলো না, তোমার ইন্ডাস্ট্রিটা আরো ফুলে ফেপে উঠবে। ঠিক। তোমারও নাম হচ্ছে, আরো চারজনের নাম হচ্ছে, তোমার জায়গাটা এতটাই ফুলে ফেপে উঠবে তুমি ধারণা করতে পারবে না। আরে ছোটবেলাকার ওই একটা গল্প আছে না, একটা চাষির 5টা ছেলে ছিল, 5টা ছেলেই ছিল একদম মানে খুব বাজে, কেউ কারোর কথা শুনতো না, সারাদিন মারামারি করতো। তো চাষি একদিন ডাকলো, ডেকে বললো ভাই, একটা একটা লাঠি দিল, দিয়ে বললো সবাই ভেঙেছে। এবার তারপরে 5টা লাঠিকে জড়ো করে দিয়েছিল, ভাঙতে পারেনি। এই যে ছোট ছোট গল্প আমাদের কিন্তু অনেক উপদেশ দিয়ে যায়। একদম একদম। আমরা ভাবি বড় হয়ে গেছি, রূপকথার গল্প পড়বো না, দেখ, তুই যেখানে টম বসে অ্যান্ড জেরি আছিস, দেখবো না। তুই যেখানে বসে আছিস, যে মানুষটার সাথে তুই বসে আছিস, আমি লাস্ট 10.5 বছর ধরে, মানে 11 বছরই বলবো এখন, 11 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিটাকে কাঁধে করে নিয়ে ধুকুর 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 করে বুড়োদের মতন চলছি। আমি স্কুটি চালাই, গাড়ি চালাই বা হাঁটি, হাঁটি খুব জোরে, তাছাড়া কিন্তু সব কিছু আমি খুব স্লো করি। কেন? আমাকে ছোটবেলা শেখানো হয়েছিল ম্যারাথন রেস। আমি ছোটবেলা, একটা খুব হাসির ঘটনা, যদিও এটা ওর শো, আমার না না, কথাটা আরে বলা এটা উচিত না। আমাদের দুজনের শো, এটা এরকম করে বলা যায় না। আমি ছোটবেলা 100 মিটার যে রেসগুলো হয় সেই রেসে আমাকে নাম দিয়েছে। 100 মিটার রেসটা আমি খুব জোরে দৌড়েছি, এবং একটা সময় আমি দৌড়তে দৌড়তে ট্র্যাক থেকে বেরিয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি, এবং আমি ডিস্টার্ব, মানে পুরো আমার গা হাত পা ছড়ে যায়। সেই দিনকেই আমার আর একটা রেস ছিল, যে রেসটা হলো ম্যারাথন রেস, 3 কিলোমিটার। গড়িয়া রামগড় অনেকেই চেনেন, রামগড়ের রায়পুর ক্লাবের কথা বলছি। রায়পুর ক্লাব থেকে দৌড়ে যেতে হবে নাকতলা হাই স্কুল, 3 কিলোমিটার রাস্তা। ওই রাস্তাটা ম্যারাথন রেস করতে হবে। তো ছোটবেলা থেকেই, জানি না কেন, আমি বিবেকানন্দর বই বই পড়েই ছোট থেকে মানুষ হয়েছি। তো আমি করব, আমার গা হাত পা দিয়ে রক্ত বেরোচ্ছে, স্টিচ করে দিয়েছে, মানে ডেটল ফেটল লাগিয়ে দিয়েছে, আমি করব। তো আমি খুব কষ্ট পাচ্ছি দৌড়তে, সবাই কিন্তু, মানে সবাই চলে গেল, আমি প্রচন্ড স্লো। আমি যাচ্ছি কেন? আমি এই রেসটা কমপ্লিট করব বলে। আলটিমেটলি আমি যখন 50% গেলাম, মানে কলকাতার যিনি মেয়র ছিলেন এক সময়, কি যেন নাম ওনার, চশমা পরা, চাপ দাড়ি, কি যেন নাম ওনার, ভুলে যাচ্ছি, তার বাড়ি যখন আমি ক্রস করছি, তখন দেখছি ম্যাক্সিমাম ধুকুর ধুকুর করে হাঁটছে, দৌড়তে পারছে না। আমি তখন তাদেরকে দেখে ইন্সপায়ার হলাম, আমার ব্যথা কোথায় চলে গেল, আমি রেসটা কমপ্লিট করলাম, ফার্স্ট হলাম। এটা কি গল্পটা জানিস? কচ্ছপ আর খরগোশের। বাট এটা কিন্তু আমি করিনি, আমাকে দিয়ে ওপরওয়ালা একটা মেসেজ দিয়েছিলেন ওই ছোট বয়সে। তখন আমি ক্লাস 7-এ পড়ি, 12 বছর কি 12 বছর প্লাস।
আমি কিন্তু সেইটাই মেনটেন করে এসেছি। আমি কোনোদিন জোরে বাইক চালাইনি, আমি কোনোদিন জোরে গাড়ি চালাইনি, কিন্তু রেস করেছি, রেসে জিতেছি। কিন্তু আমি কখনো জীবন যুদ্ধেও কাউকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করিনি। সবসময় নিজের ট্র্যাকে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। আজকে হয়তো আমি দুর্বল হয়ে গেছি ফিনান্সিয়ালি, অবশ্যই মেন্টালিও হয়েছি, কারণ ফিনান্সিয়ালি দুর্বল হলে মেন্টালি দুর্বল হয়। আমি এই 10.5 বছরে বা 11 বছরে আমি একটা বিশাল ইউনিটি তৈরি করেছি সারা পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তার ফল সবাই আমরা খাচ্ছি। কিন্তু আমি একটা এমন ছাতা বিস্তার করেছি যে ছাতাটায় যে আজকের ডেটে আমাকে সব থেকে বেশি শত্রু ভাবে, তার বাড়িতেও কোনো না কোনো ভাবে আমার খাটনির টাকায় সে খাচ্ছে। বলা আরে উচিত না, তবুও বলছি। সাথে আমি এমন একটা ইউনিটি তৈরি করেছি যে ইউনিটিতে বড় বড় প্রোগ্রাম করেছি, ওয়ার্ল্ড রেকর্ড করার মতন প্রোগ্রাম করেছি। হয়তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেজিস্টার করতে পারিনি, বাট ওয়ার্ল্ড রেকর্ডের থেকে বেশি করেছি। আজকে আমি একা হয়ে গেছি। কেন একা হয়ে গেছি? কোথায় একা না, তুই? একা মানে ওই একা না। আমি একা ওই কারণে হয়েছি, যাদেরকে আমি এতদিন ট্রেনিং করেছি, যাদেরকে আমি এতদিন পাশে রেখেছিলাম, তাদেরকে যদি আমি না ছেড়ে দিই তাহলে তো উন্নতি হবে না কিছু। অবভিয়াসলি। আজ আমি একটা 40 জনের টিম তৈরি করেছিলাম, যে টিমটাকে কোনো একটা ইনসিডেন্টের পরে আমি তাদের রিলিজ করে দিই। আজ যে কাজটা আমার করার সময় নেই, সেই কাজটা তারা রেগুলার করে দেখাচ্ছে। প্রতি সপ্তাহে রবিবার দিন একটা করে ভালো ফটো ওয়াক হচ্ছে। যে আমাকে শত্রু ভাবছে, সেও আজকে আমাকে খুশি করার জন্য বড় বড় অনুষ্ঠান করছে। এটা ভাই পাওনা। হ্যাঁ, এটা এটা বিশাল এটা বড় ভাই পাওনা, পাওনা। এটা বিশাল বড় পাওনা। মানে আমি নিজেও মানে ইয়ে করছি, নিজেও আমি মানে এটা আমার কাছে শুধু মানে যেটি কি বলবো, মানে আমার অনেক কিছু আমি দেখেছি লাইফে, মানে যেটা বললে হয়তো শেষও হবে না। তো ঠিক আছে, ওকে, আমি সবাইকেই ছেড়ে দিয়ে রাখি, আমি কাউকে ধরে রাখি না ভাই। যে তোমার সে তোমার কাছে আসবে, যে তোমার নয় তো আমি তার জন্য নিজে কখনো একা মনে করি না। একদম আমি একা মনে করি না। আমি মনে করি যে আমার সাথে আমার ভগবান আছে, আর ভগবান যদি যার সাথে থাকবে তার সাথে পুরো সংসার থাকবে। আমি ওটা সবসময় ভেবে চলি। মানে আমি যখন এজ এ প্রেস লাইনেও, আমি প্রেসের প্রফেশনালেও আমি আসি, লোকে কম কথা বলেনি। ইয়োগা করতে করতে প্রেস, এটা কি ধরনের কথাবার্তা? আরে হতেই পারে, এটা কলকাতা, কলকাতায় লোকে একটা কলকাতা বলে না, বিজনেস। কলকাতা বলে না, মানুষের প্রফেশন প্যাশন যে কোনো সময় চেঞ্জ হতে পারে। না, আমি কিন্তু আমার প্রফেশনটা চেঞ্জ করিনি, আমি আর একটা প্রফেশনের সাথে Add যুক্ত করেছি, add হয়েছি, করেছি, আমি ঠিক। অ্যাড করেছি। দেখো, অনেক মানুষ, রিলায়েন্স বলো, আম্বানি বলো, টাটা বলো, লোকের কি একটাই বিজনেস? এদের বিজনেসের সাথে আর একটা একটা করে করে একটা করে করে বিজনেস জুড়ছে। আজকের ডেটে জুতোও বিক্রি করছে সবাই, হ্যাঁ, মুচিও হয়ে গেছে। হ্যাঁ, মুচি, যে বলে আগে মুচি জুতো সেলাই করো, তাহলে খাদিমস কি জুতো বিক্রি তো বিক্রি করছে। করছে। শ্রীলেদার, সে তো জুতো বিক্রি করছে, তাদের জুতো পরছি আমরা এবং আনন্দ সহকারে পড়ছি। আমি তো শ্রীলেদারের জুতো পরি, অনেকে ভাবে হয়তো অ্যাড করে দিচ্ছি। ইতিশ্রী তোকে লিখছে, ইতিশ্রী তোকে লিখছে, গুরুদক্ষিণা না দিলে আমার মনে হয় শিক্ষার কদর আমরা করতে শিখি না। এটা কিন্তু খুব ভুল কথা ইতশ্রী। দেখো, যদি তোমার শেখার ইচ্ছা থাকে, গুরু দক্ষিণা না, তোমার হাসি, তোমার মিষ্টি কথা, এবং সব থেকে বড় জিনিস মানে তোমার, ধরো তুমি আমার কাছে কিছু শিখলে, তুমি হয়তো আমার টাকা দিতে পারলে না, কিন্তু আন্তরিকতাটা, এটা সব থেকে বড় গুরু দক্ষিণা। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না বস। টাকা দিয়ে আন্তরিকতা, টাকা দিয়ে ভালোবাসা, টাকা দিয়ে সম্মান কেনা না না, যায় না। ও যেটা বলেছে সেটা একটা প্রপার কথা। কথাটা একটুখানি ভালো করে খেয়াল কর। গুরুদক্ষিণা না দিলে আমার মনে হয় শিক্ষার কদর আমরা করতে শিখি না। সেটাই তো আমার আমি কাছে বললাম। ক্ষমতা আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে আইফোন কেনার ক্ষমতা আছে, আমার কাছে ফোন কেনার ক্ষমতা আছে, আমার কাছে প্রতি মাসে 209 টাকা মিনিমাম রিচার্জ করার ক্ষমতা আছে। কিন্তু আমি যার থেকে কিছু পেলাম, আমি যার থেকে যে গুরু হিসাবে আমায় কিছু দিল, তাকে আমি গুরুদক্ষিণাটা দেওয়ার সময় আমার কাছে টাকা নেই। এটা 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 দেখো, এটা হয়েছে, এটা জেডির সাথেও হয়েছে, এটা আমার সাথেও হয়েছে, এটা নয় আমার যে। সাথে হয়নি। আমি কোনোদিন কারোর থেকে কিছু এক্সপেক্ট করিনি। আমি এক্সপেক্ট একটা জিনিস করেছি। না, গুরু দক্ষিণাতে দেখ, আজকে যদি কফি উইথ জেডি হচ্ছে, সেটা আমারও কথা হবে, তোরও কথা হবে। গুরু দক্ষিণা না কেউ চায় না।
গুরু দক্ষিণা মন থেকে দিতে হয়, ঠিক। গুরু দক্ষিণা কিন্তু মন থেকে দিতে হয়, আর গুরু যদি দক্ষিণা চেয়েছে, গুরুকে সেই দক্ষিণা তোমায় দিতে হবে। তাই গুরু দক্ষিণা দেখো, আমরা যেরকম দেখ বাই প্রফেশন বাই বিজনেসম্যান, আমি একটা জিনিস বলতে পারি যে ভাই আমি যে টাকাটা চাই সে টাকাটা অনেকেই দিতে দেয় পারবে না, না না, দেয় বা অনেকে দেয়, afford করতে পারবে না অনেকে অনেকে। দেয়। যাদের ধরো মানে পার ডে 4,000 টাকা করে খরচা করার মতো আছে, মানে তোর রেস্টুরেন্টে গিয়ে 20,000 টাকা খরচা করে আসছে, মানে বুঝতেই পারছি কোন রেস্টুরেন্টে যাচ্ছে, সব কিছুর জন্য খরচা করছে। তাকে যদি বলি যে আমার এটা চার্জ, দেবো না। আরে প্রচুর চার্জ বলছিস তুলিকা, ভাই কেন? তোমাদের কাছে 2 কোটি টাকার একটা ঘরে তুমি থাকছো, বা 4 কোটি টাকার ঘরে থাকছো, তোমরা মানে মাসে লাখ টাকা খরচা করছো, সেখানে মাসে তোমরা লাখ টাকা থেকে একটা 1%, মানে 1 লাখ টাকার 1% মানে 10,000 টাকা, 10%, ঠিক আছে? তো 10,000 টাকা তুমি দিতে পারছো না একটা মানুষকে, সে মানুষটা তো সে তোমায় শেখাচ্ছে, এবং সে তোমাকে শুধু তো মানে তোমার লাইফস্টাইলটা তোমার শেখাচ্ছে না, তুমি কি খাবে বা কি তুমি পড়বে সেটাও তোমাকে শেখাচ্ছে না, সে শেখাচ্ছে তুমি কিভাবে বিনা ওষুধে তুমি একদম সুস্থ থাকবে, তোমার বডিটাকে একদম ফিট রাখবে। এবার দেখো মানে এখন কিরকম হচ্ছে না তো, তুমি ব্রাশ করতে জানো, তুমি রোজ ব্রাশ করছো, তুমি রোজ চান করছো, কেন করছো প্রতিদিন এটা? কারণ দাঁতটাকে ঠিক রাখার জন্য। তুমি চান করছো কেন? তুমি তোমার নিজের শরীরটাকে সুন্দর রাখার জন্য। তুমি রোজ ক্রিম মাখছো, তুমি একটা দামি পারফিউম মাখছো, কেন মাখছো? কারণ সবাই তুমি যাচ্ছ, তাই না? কারো যদি কিছু প্রবলেম হয়, সঙ্গে সঙ্গে সে ডাক্তারখানায় চলে যাবে, ডাক্তারের বেডে গিয়ে শুয়ে পড়বে, 1 লাখ টাকা খরচা হবে, পরের দিন এসে বলবে না ভাই সুস্থ থাকার জন্য ভাই এবারে কিছু করতে হবে, তখন সে আধমরা হয়ে আমার কাছে আসছে। ভাই সেই আধমরা হয়ে এসো না, তুমি যদি সুস্থ যখন আছো তখন থেকে তুমি একটু প্র্যাকটিস করো। না, মেডিকেল ইন্স্যুরেন্স মানুষ তখন নেয় যখন মেডিকেল ইন্স্যুরেন্স বিক্রি করার জন্য কোনো ফোন আসে বা কেউ আসে, তখন মানুষ ভাবে কেউ কমিশন আর্ন করার জন্য আসছে। হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স তখন নেয় যখন মানুষ অসুস্থ হয়। অসুস্থ হয়ে পড়ে। আর আমাদেরটা কানেক্ট ওই রকমই ইয়োগাতে এখন যেরকম প্রচুর অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু মানে আমাদের মানে যারা তুমি ভাবো যে কলকাতায় থাকে না, তাদের অ্যাওয়ারনেসটা অনেক কম। জিমে গিয়ে জিম করব, আরে ওয়েট, আরে ভাই ওয়েট ট্রেনিংটা যে করছিস, মাসেলসটা কোথাও না কোথাও গিয়ে ইনজিওর্ড হচ্ছে। কারণ যারা অ্যাপ্রোপ্রিয়েট জিম করছে তারা অনেক রকমের মেডিসিন নিচ্ছে, ফ্যাট বার্নার নিচ্ছে, প্রোটিন পাউডার নিচ্ছে। আমরা বলি তোমরা নাও, আমি তোমাকে বারণ করছি না, তুমি নিও না, কেন ওটা নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে, তোমাকে মানে সাপ্লিমেন্ট নিতে হয়, কেন অনেকে ফুড সাপ্লিমেন্ট খাওয়ার সময় পায় না, তো তো সেটা তোমার এক্সট্রা একটা সাপ্লিমেন্ট নিচ্ছে। কিন্তু অনেক মানুষ মানে আগেকার দিনে ফুড সাপ্লিমেন্ট তো আজ শুরু হয়েছে 10-11 বছর ধরে, 10 বছর আগে কিন্তু মানুষ যোগা করতো না, না জিম করতো না। মনোহর আইচের ফিগার ছিল শুধু খাবার খেয়ে, ঠিক ঠিক। কোনো রকম অসুখ ছিল না ওনার, কোনো রকম অসুখ ছিল না, দিব্যি হাসতে হাসতে উনি মারা গেছেন। মারা গেছে। তো আমি সেটাই চাই, এবং সেটাই আমার কাছে বার্তা, মোটা হও রোগা হও, মানে এটা কোনো ম্যাটার করে না লাইফে। ম্যাটার করছে যে তুমি মোটা বা রোগা। একটা মোটা মানুষ ওষুধই খায় না, কিন্তু একটা রোগা মানুষ দেখ 36খানা তার ওষুধ খাচ্ছে, 36 রকমের, এরকমও মানুষ আমার চেনাশোনা আছে, এটা নয় যে আমি চেনাশোনা নেই। দেখেছি। একটা রোগা মানুষ ওষুধ খায় না, কিন্তু একটা মোটা মানুষ সে মোটামুটি ওষুধের বাহার। আমি তো ওষুধ খেতেই ভয় পাই, আমি তো ওষুধ দেখলেই ভয় পাই। আরে তুই তো ভয় পাস, অনেকে এমন আছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে, খুব স্পেশাল বন্ধু বান্ধব আছে, তারা বলছে ভাই এবার না জিমে যেতে হবে, জানিস তো অনেকটা ওজন বেড়ে গেছে, প্রচুর ওষুধ খেতে হচ্ছে, এই হয়েছে ওই হয়েছে। আনলাম এই কথাটা যখন আমি তোকে 10 বছর আগে বলেছিলাম, ভাই একটু জিম কর, আচ্ছা তুই আমার কাছে তোকে টাকা দিতে হবে না, বন্ধু হোস, তোদের কাছে তোরা কোটিপতি, মানে আমার বন্ধু বান্ধব আছে এরকম, মানে তারা দিচ্ছে, তাদের কাছে প্রচুর, ভগবান তাদেরকে দিয়েছে, আজ আমার টাকা দিতে পারে, তুই টিপস গুলো তো নেই, তুই তোকে কিছু যোগা আমি দেখিয়ে দিতি, তুই সেগুলো ঘরে কর, তাতে তুই অন্তত সুস্থ থাকবি। তাও করবো না। কিন্তু এখন দেখো যেই 10 বছর বাদে মোটামুটি লিভার বেড়ে গেছে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, সুগার হয়ে গেছে, এখন বলছে না ডাক্তার বলেছে যে যে হ্যাঁ তোদের বিনা পয়সায়, ব্যাপারটা হচ্ছে যদি বিনা পয়সায় কেউ কাউকে জ্ঞান দেয় না, সে শুনবে না। পয়সা দিয়ে জ্ঞানটা, ওই ডাক্তারকে গিয়ে 1,000 টাকা ভিজিট, 2,000 টাকা দিয়ে ভিজিট দিচ্ছে, তারপরে গিয়ে জ্ঞানটা শুনতে, তারপরে সে জিমে যাচ্ছে। কিন্তু অনেকে জিম অ্যাফোর্ড একটুখানি করতে বলি। পারে না, হ্যাঁ, জিমটা এফোর্ড করতে পারে না অনেকে। তো শর্মিষ্ঠা যোগাটা করে। রায়চৌধুরী লিখেছে, আজকের শোটা দেখে মনে হচ্ছে এই প্ল্যাটফর্মটা তৈরি করার খুব দরকার ছিল, কারণ শুধু নিজেকে প্রমোট করা না,
ইমোশন শেয়ার করার জন্য একটা প্ল্যাটফর্ম দিলে সবাইকে, এই যে তোর ঘটনাটা আমরা শুনলাম, কম বেশি সবারই, সবার লাইফের সাথেই সবার কম লাইফে বেশি টাচ হয়, আছে আছে আছে, আর ইমোশনটা তো ইমোশনই হয়। সেটাই। সংযুক্তা লিখেছে এটা ঠিক কথা যারা তুই বলছিলি। সুপ্রিয়া চক্রবর্তী আগের দিন যে লাইভে ছিল, আজকের লাইভটাতে আমি জয়েন হতে পারিনি, বাট আজকের লাইভটা সত্যি অনেক কিছু শেখার আছে। চলো, শেখাতে পারলে তো দেখো আজ আমি আমাদের ভীষণ হাতে আর খুশি। 5 মিনিট টাইম আছে। 5 মিনিটের মধ্যে তোকে আমি একটা প্রশ্ন করছি, সেটা হলো ভবিষ্যতে ভবিষ্যতে তোর কাছে দুটো বড় কাজ এলো। এক হচ্ছে বিশাল বড় সাংবাদিক হওয়ার জন্য তোর কাছে অপরচুনিটিস এলো, যেখানে তুই দিনে 18 থেকে 20 ঘন্টা খাটতে হবে, হ্যাঁ, হয়তো বেশি খাটতে হবে। আর একদিকে তোর কাছে যোগা। যোগার ওপরে একটা বড় সংস্থা তোকে হায়ার করলো, যে তোমাকে এখানে আমাকে 18 ঘন্টা বা 15 ঘন্টা বা 14 ঘন্টা টাইম তোমায় দিতে হবে। দুটোর প্যাকেজই কম বেশি হয়তো আপ অ্যান্ড ডাউন হবে। একই ধরলাম। হুম। তুই কোন প্রফেশনটাকে চুজ করবি আর কেন করবি, এটা বলে আমাদের শেষ করতে হবে। এটা বলা না ভীষণ মুশকিল, কারণ দেখো দুটো প্রফেশনই আমার কাছে ভীষণ মানে কি বলবো, মানে আমার কাছে দুটো প্রফেশনই না মাইনে রাখে। দেখো এরকম কখনো আসবে না সেটা আমিও না না, জানি, বাট অবশ্যই যদি আসে, আসতে পারে। হ্যাঁ যদি আসে তাহলে যোগাটাকেই আমি নেব। বিকজ যোগাটা এমন একটা জিনিস, তুমি মরার আগে অবধিও সুস্থ থাকবে এবং তুমি মানুষকে কিছু শিখিয়ে যেতে পারবে। Yes. আর মানে হ্যাটস অফ টু ইউ যে আমি তোকে আমার বন্ধু ভেবেছি, বা আমি তোর বন্ধু হওয়ার যোগ্য হয়েছি। মানে এরকম সত্যি বলা, আমি কিন্তু মনে মনে ভগবানকে বলছিলাম, ভগবান যাতে ও সঠিক উত্তরটা দেয়। না না, এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর। কারণ আমরা বললাম না, আমরা ভাবছি না যে ও, মানে শুধু শুধু মানে তুমি কখনোই ওষুধ খেয়ে সুস্থ থেকো না। ওষুধ না খেয়ে নর্মাল ঘরের খাবার খেয়ে, আমি বারবার বলে দিচ্ছি, যোগা মানে ডায়েট ফলো করতে হয় না, কিছু ফলো করতে হয় সামান্যতমটুকুনি। দেখো তোমরা যদি ওষুধ খাও, ডায়াবেটিক হয়, সুগার হয়, ডিপ্রেশন হয়, ডাক্তার এক গাদা বলবে খাবার খেও না। আমি কিন্তু বলি যে তোমরা সব খাও, কিন্তু একটা টাইম মেনটেন করে খাও। Yes. তুমি যে টাইমে ঘুম থেকে উঠছো, অনেকে 11টার সময় ওঠে, তখন থেকে খাওয়া শুরু করো, কিন্তু কি খাবে সেটা একটু যদি তুমি জেনে নাও এবং সেটাকে তুমি যদি তোমার লাইফ টাইমের জন্য বানিয়ে নাও, আমি একদম বলতে পারি তোমরা সবাই সুস্থ থাকবে। এবং এটা কখনোই ভেবো না আমি মোটা আমি রোগা। সবার আগে মোটা রোগা দিয়ে বিচার হয় না মানুষকে, বিচার আমি যেটা করি, এবং আমি চাইবো যে সবাই এটা করুক, সে কতটা সুস্থ। কেউ তোমায় মোটা বললো, তুমি বলে ভাই আমি কতটা সুস্থ তুমি দেখে নাও। আর তুমি কেউ রোগা হলে বলে আরে রোগা আমি তো। আমার ওয়াইফ আমার সামনে, মানে আমার উদাহরণ আমার ওয়াইফ, মানে যে যথেষ্ট হেলদি, বাট আমি এই রকম পরিশ্রম করতে কাউকে দেখিনি। অমানবিক পরিশ্রম করতে পারে। হ্যাঁ মানে দেখো, আমি যখন এসেছিলাম তখনও আমি খুব মোটা ছিলাম। আমি মধ্যিখানে একদম রোগা, এমন একটা ঢ্যাঁকাটি হয়ে গেছিলাম, আমার মা বলেছিল একটা বাটি দিচ্ছি রাস্তা গিয়ে ভিকে কত করে, ভিখারির মতো লাগছে। আলাম ভালো, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। বাট তারপরেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয় লকডাউনে, তো তার জন্য আমি আবার মোটা হয়েছি। তো আবার 6 মাস 3 মাস বাদে দেখবে যে আমি মোটামুটি আবার ওই রোগা একটা ঠেকড়াকাটি হয়ে যাব, কিন্তু সেটাতে খুব বাজে লাগে ভালো দেখতে, লাগবে জানিস না। তো। না না, আমাকে একদম ভালো লাগে না দেখতে। আর আমি একদম ওই জায়গাটা, আমার মুখ শুকিয়ে গেছে। আচ্ছা, তুই কিন্তু প্রশ্নটা কমপ্লিট করিসনি। কি প্রশ্ন? মানে তুই যোগা প্রফেশনেই থাকতে চাস? হ্যাঁ মানে ব্যাস। যোগা প্রফেশনটা হচ্ছে এমন একটা প্রফেশন না, মানে আমি দেখেছি অনেক মানুষকে মরার আগে অবধি, মানে বলে না যে ওই কি বলে, স্বর্গে গিয়েও ধান কোটে, আমি হচ্ছি তাই। মানে আমি স্বর্গে গিয়েও ধান কুটবো, মানে ওখানে গিয়েও আমি যোগা শিখিয়ে নেবো। হ্যাঁ, যেহেতু প্রফেশনটা আমার নতুন বাই প্রেস, এবং আমি চাইবো যে সবাই আমার সাথে জুড়ুক এবং সবার আমি ইন্টারভিউ নিই, যেরকম জেডি নিচ্ছে সবার লাইফ সম্বন্ধে। আমি হয়তো খুব ছোট ছোট নেব, এবং খবরে আজ তাক, বাংলাদেশ টিভি, রিপাবলিক টিভি যিনি আছেন উনিও দেখছেন আমাদের অনুষ্ঠানটা, তো আমি ওনার কাছেও রিকোয়েস্ট করব যে উনি যেটা ভাবছেন সেটা যদি আমার সাথে যুক্ত হন, আমরা যদি যুক্ত হতে পারি আজকের ডেটে, তো এটা আমার কাছে অনেক বড় সুযোগ। কারণ অনেক চ্যানেল থেকে এসে গেছে আমার কাছে আজকের ডেটে দাঁড়িয়ে, হ্যাঁ, ভালো তুই ভালো যে পজিশন। যে অ্যাচিভমেন্টটা পেয়েছিস তারপরে এটাই স্বাভাবিক। যাই হোক, হ্যাঁ কৃতিশ্রী এখানে বলছে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম ম্যাম, বিনা পয়সার জ্ঞান
মানুষ নিতে পারে না। হ্যাঁ, এটা একদম ইতশ্রী, মানে এই লাইফটা তাড়াতাড়ি শেষ করে আমি দিচ্ছে। এখান থেকেই মানে যোগের কথা, মানে যোগার কথাই বলেছি। না না, মানে আমার লাইফটা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে, বসতে চাইছে না না না, আমার সাথে। আসলে 1 ঘন্টার লাইফটাই আমরা করি আরে সাধারণত। একটুখানি তো পিন কাটি তোকে। ও আচ্ছা আচ্ছা। না, আমি ভীষণ মজা করি, এটা নয়। আমি চাইবো যে যারা মডেল আছো, প্লিজ ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে যেও না। ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে গেলে ডেফিনেটলি তুমি যেটি থেকে আমার নাম্বার নিয়ে নাও, অবশ্যই আমি নাম্বার এখানে কথা শেয়ার করে দেবো। হ্যাঁ, নাম্বার শেয়ার করে দিস, মানে আমার সাথে কথা বলো। আমি ডেফিনেটলি সবাইকে সাহায্য করবো যে আরে ডিপ্রেশন সমস্যাটা আর কোথায় জানিস? ফ্রাস্ট্রেশন। সমস্যাটা যে তোর নাম্বার এখানে যেই শেয়ার করে দেবো, তো তোর কাছে আজকে রাত্রিবেলায় একটা মেসেজ আসবে। হ্যাঁ, আসুক, কোনো অসুবিধা আর নেই। কালকে সকালে উঠে দেখবি কোথায় আমার কোমরে দড়ি দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, কোথায় আমার এফআইআর কপিতে কি লেখা ছিল, হ্যাঁ কোথায় আমি চোর, কোথায় আমি বাংলাদেশে মেয়ে পাচার করি, সে সমস্ত হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, সে কোনো সমস্ত অসুবিধা নেই, সে অসুবিধা সমস্ত নেই। তোর কাছে এসে। না না, আমার যদি এই সবও যদি শুনতে হয়, দেখো দেখ, তাহলে তো এটা বলতে হয় যে লোক আমার সম্বন্ধে তোকে কি বলবে না, বলবে এই কবে থেকে এটা সব করতে লাগছে। 50-51 বছর বয়স, বল আমরা 40 পার করে এ গেছি। আমি এখনো 40 পার করিনি ভাই। তোদের 40 হয়নি? না না না, আমি এই 83 sorry, বর্ন, sorry, আমি এখন sorry. 40 পার করিনি, আমি এখনই ইয়াং। শোনো ভাই, 40 পার করি আর 85 পার করি, অলওয়েজ ইয়াং, আর আমি ইয়াং থাকবো। Yes. কারণ আমার আমাদের বয়সে কন্ট্রোভার্সি থাকবে না, কি না, বল? আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। শোনো বস, যোগা করো, সুস্থ থাকো, স্কিনটাকে একদম গ্ল্যামারাস বানাও, সারা জীবন বাচ্চা থাকো, কোনোদিন 30-এর ওপরে যাবেই না। আচ্ছা, আমি তো যোগাও করি না, জীবনে ব্যায়ামও করিনি, কিছুই করিনি। তুই জলটা যে খাস, আমি জলটা খাই শুধু। আর আমি বলে দিলাম যে আমার জলটা যত খাই। স্টুডেন্ট, আমার যত ফ্যান, আমাকে দেখলে লোকে ভয়, এই যে শর্মিষ্ঠাকে যতবার জল বলছি, শর্মিষ্ঠা পালিয়ে যাচ্ছে। না না, দেখো, আমি তোমাকে বারবার বলছি, তোমরা একটা জাস্ট যখনই ঘুম থেকে উঠবে তার থেকে ঠিক 12 ঘন্টা জাস্ট এত বড় কাপ না, এই চায়ের কাপটা সরি তুলে দেখাচ্ছি, এই কাপের জাস্ট 1 কাপ করে জল খাও, আধ ঘন্টা ছাড়া ছাড়া। এরকম অনেক মানুষ আছে যারা উপকার পেয়েছে। জলটা খাও, এবং তোমার যদি মনে হয় শুধু জল খেতে ভালো লাগছে না, একটুখানি মানে নানা রকমের টিপস আছে, আমি যে দূরে একটা টিপস দিয়ে যাচ্ছি। ধরো আদা ফেলে খেলে, পুদিনা পাতা ফেলে খেলে গরমকালে পেট ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা থাকবে, তোমার মানে অনেক কিছু ক্লান্তি চলে যাবে। তো ধনে পাতা দিয়ে খেলে, তারা পুদিনা পাতা কিনতে পারছো না, ধনে পাতা কিনে নেবে, ধনে পাতা 2-4টে ডান্ডি ফেলে জলটা খাও, বা একটুখানি সামান্য তুমি ধরো জিরে ফেলে খাও, নর্মাল জিরে। যদি কিচ্ছু না পাও, যদি কিচ্ছু কিছু দিন না না পাও, পাও, শুধু এমনি নর্মাল জল খেয়ে নাও। নর্মাল জল খেতে না ইচ্ছা করলেও, যে তোমার জীবনের সব থেকে বড় শত্রু, তার নামটা জলের মধ্যে দেখো, তার মুখটা দেখো, চিবিয়ে খেয়ে নাও। না, জল কিন্তু চিবানো যায় না ওটা। ওই তো, ঢোক করে খেয়ে নাও। হ্যাঁ, তোকে আমি খেয়েই নিলাম, যা। খেয়ে নিলাম, যা। আর সেটাই, মানে দেখো, শরীরটাকে যদি সুস্থ রাখতে চাও, একটু মন প্রাণ দাও, নিজের শরীরের ওপরে মন প্রাণ দাও, অন্যের ওপরে মন প্রাণ দিও না। এই যে বলছিস না যে এই আমার সম্বন্ধে এফআইআর এই সেই সব বলবে, আমি বললাম আচ্ছা এফআইআর, আমি তো জানি। আমার কাছে শোনো ভাই, এই যে আসে না, তুই কি ভাবছিস আমার জীবনে কোনো কালি কালি নেই? আরে কালি না থাকলে মানুষ কোথা থেকে হলাম? একদম। শোনো, যার যত কন্ট্রোভার্সি, সে তত বেশি ভাই হিরো। আমাকে কিন্তু লোকে, মানে আমি মানে এমন এমন জায়গায় যুক্ত হয়ে আছি, আমাকে বলে ওই যে লেডি ডন এসে গেছে। আমাকে কেউ মেয়ে বলে না, মানে আমাকে যারা পার্সোনাল লাইফে চেনে, তারা যদি তোর এই এতে থাকে, আইটা অবশ্যই ক্লাবে, আছে। লোকে বলবে এ তো ছেলে, এ মেয়ে কোথা থেকে কবে থেকে হলো, এত সুন্দর সেজে। মানে আমি আগে একদমই সাজতাম না, তবু তো এখন লিপস্টিক এদের ভয়তে পরি। তোমরা যেরকম ভয়তে জল খাও, আমি এসব না, আমি ভয়তে লিপস্টিক পরি। আমার মেয়ে আমায় কাজল পরা শিখিয়েছে, আমার মেয়ে আমায় সাজতে শিখিয়েছে। আমি একদম মানে বলতে পারো পুরো বাঁদরের মতো থাকতাম। মানে আমার বলে একটু মেকআপ করতে হয়, আরে মেকআপ দরকার কি আছে, এত স্কিনের গ্ল্যামার, এই স্কিনের গ্ল্যামার নিয়ে আমি থাকতে ভালোবাসি। তুই মনে হয় জানিস না, গত পরশুদিন তুই যে ইভেন্টে গেছিলি, এএফটিআই এর একটা ইভেন্টে তুই গেছিলি, হ্যাঁ মানে ও ওখান থেকে আমাকে হাইজ্যাক করেছিল যে আজকে তোর ইন্টারভিউটা আমি নেবই নেব। তো সেখানে ওর একটা ছবি তুলেছিল, যে ছবিটা দেখে আমাদেরই একটা ফটোগ্রাফার মুখটা গোল করে দিয়ে লিখেছিল যে আমি একে নিয়ে একটা শুট করতে চাই। না, আমি অবভিয়াসলি শুট করতে চাই, করুক না, আমার কি অসুবিধা আছে? আরে আমার ফেম নেম সবই বাড়বে। বাস, আরে তাহলে- ঠিক আছে, প্রথমটা হয়তো টাকা দেবে না, তারপরেরটা আমি ঠিক গুছিয়ে নিয়ে আরে নেবো। রিসেন্ট, ভেরি রিসেন্ট, আমাদের একটা মডেল, হ্যাঁ সরি আমাদের এক ফটোগ্রাফার মডেল হয়ে গেল।
আমি তাকে 25শে ডিসেম্বর ক্যামেরা কেড়ে নিয়ে তাকে মডেলিংয়ে নামিয়ে দিলাম, ঠিক আছে? 25শে ডিসেম্বর থেকে 2nd জানুয়ারি যেদিনকে আমাদের খুঁটি পুজো ছিল, সেদিনকেও সে মডেল হয়ে গেল। না না, মানে তুই ভাব, মানে এবারে লোকের কাছে কোয়েশ্চেন আসবে, এ ছিল একটা যোগা টিচার অ্যান্ড ফিটনেস কোচ, মানে যেখানে সেখানে গিয়ে কোচিং করছে। এরপরে সে হয়ে গেল একজন প্রফেশনালি, মানে আমি একজন প্রেস রিপোর্টার। তারপরে সে বলবে মডেলিং এ নামছে। না, না, তুলিকা modeling এ এবারে নামতে হয় না। প্রতিটা মেয়ের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যেই কম বেশি নিজেকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে। আর আজকের ডেটে এই সোশ্যাল মিডিয়া আর এই সেলফির যুগে আমরা সবাই নিজেরা কম বেশি মডেল হয়েই যাই, ভবিষ্যতের মডেল। আর ভবিষ্যতের মডেল আমার পাশে কেউ বসবে আর সে সে মডেল মডেল হবে না, এটা হতে পারে না। ভাই আমি আমি বাঁদরের মতন দেখতে, বলা উচিত না তবুও কাউকে খারাপটা বলা উচিত না, মানুষ তো রূপ তো ভগবানই দিয়েছেন। বাঁদরের মতন দেখতে সেও আজকে মডেল মডেলিং ইন্ডাস্ট্রিতে মডেল হতে চলে এসেছে। কেন? আমি তাকে ইন্সপিরেশন দিয়েছি। আমি তাকে বলেছিলাম যে তোমাকে কেমন দেখতে, তুমি আমাকে বলছো, তোমাকে সবাই বলছে যে তোমাকে বাঁদরের মতন দেখতে, তোমাকেও আমাদের ইন্ডাস্ট্রির দরকার। হ্যাঁ, মানে প্রতি কটা মানুষকে ইন্ডাস্ট্রিতে দরকার, এটা নয় যে মানে প্রচন্ড ডিপ্রেশনে পড়ে এক ভদ্রলোক, মানে 2020 সালে সে একটা অর্গানাইজেশনের, আজকের ডেটে একটা অর্গানাইজেশন চালায়। সে আমাকে বললো যে দাদা আমাকে সবাই খুব খারাপ খারাপ কথা বলে, আমাকে দেখতে ভালো না, হ্যান না ত্যান না, মানে খুবই অফ দেখতে। তো আমি তাকে বলেছিলাম যে তোমার যে রূপটা, এই রূপটাকে তুমি রোজ লাইভে এসো, মানুষ তোমাকে দেখতে 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 চোখ সয়ে যাবে, তোমারও কনফিডেন্স লেভেল তৈরি হয়ে যাবে। হ্যাঁ মানে আরে তো এটা বলছিস, মানে আমি তো বললাম, মানে আমি যখন যোগাতে আসি তখন আমি খুব মোটা ছিলাম। আমার প্রায় 85-90 কেজি ওজন ছিল যখন আমি আসি আচ্ছা, যদি ইন্ডাস্ট্রিতে। গভর্নমেন্ট এরম করতো যে যার যত ওজন, পার ওজনে তাকে যদি 1000 টাকা করে দিত প্রতি মাসে, তাহলে কি আর আমাদের রোজগার করতে হতো? এটার কোনো আনসার নেই আমার কাছে। মানে এটা খুব বাজে একটা কোয়েশ্চেন ছিল যেটার আনসারটা আমার কাছে নেই। মানে আমি লোকজনদের বলি তোমরা খাও, বাট ওজনটা বাড়িও না, মেটাবলিটিক তার রেঞ্জটাকে বাড়াও, যাতে সে যত যাই খাক না কেন সে একদম রোগা, একদম একটা সুন্দর একখানা ফিগার। অতিরিক্ত রোগা ভালো নয়, অতিরিক্ত মোটা ভালো নয়। আবার তুমি যদি কোনো কারণে অতিরিক্ত মোটা হয়ে যাও, তার অনেক রেমেডি আছে সেটাকে একটা জায়গায় নিয়ে আসা। আর আর একটা জিনিস হচ্ছে যে তুমি যদি অতিরিক্ত রোগা হও, সেটাকেও আবার কিন্তু তোমার ব্যালেন্স করা যায়। অতিরিক্ত রোগা, আমি আমাদের মোটা এক হতে মডেল পারছি না। আছে, সে আমাকে একদিন খুব কান্নাকাটি করে বলছিল যে দিদা, যেদিনকে তোর সাথে আমার আলাপ হয়েছে সেই দিনকেই আমার ওর সাথে আলাপ হয়েছে, আমার খুব পুরনো ফ্যান, সামনে কখনো দেখেনি। তো ও সেই দিনকেও তো ও ওখানে ছিল, সেই হ্যাঁ দিনকেও হ্যাঁ ছিল হ্যাঁ ওখানে। হ্যাঁ হ্যাঁ, ও বলছে আমাকে সবাই আমাকে রোগা বলে খ্যাপায় লোকে। ঝাঁটাকাটি, আমি মানে বললাম এটাই বলে আমরা প্যাকাটি পয়সা ঝাঁটাকাটি। খরচা করে রোগা হই, আর তোকে ভগবান গড গিফটেড দিয়েছে। না, অতিরিক্ত রোগাটা যদি হয়, তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে যাচ্ছি। অতিরিক্ত রোগা মানে সে তোমার হয়তো, মানে কি বলবো, মানে ঝাঁটাকাটি খ্যাঁকড়াকাটি বলে লোকজনে, কিছু নয়, রাত্রিবেলায় গরম রসগোল্লা আর এরকম একটা 1 কাপ, যেটি যেরকম একটা কাপ দিচ্ছে আইটেক লেভেল, এরকম একটা কাপ, একটু গরম দুধ, মানে একটু জাস্ট গরম হবে, মানে একটু ভালোই গরম হবে, তাতে এই দুটো গরম রসগোল্লা ফেলে দাও, দিয়ে খেয়ে নাও। যদি সে গরম রসগোল্লাতে মিষ্টি যদি না খেতে ইচ্ছা করে, একটুখানি যদি সে কাজু বাদাম একটু কষ্ট করে কিনতে পারে, কাজু বাদাম 4-5টা কাজু বাদাম ভালো করে একটু পিষে নাও, মিক্সি থাকলে মিক্সি, শিলনোড়া থাকলে শিলনোড়া, মিশে নাও, গরম দুধে মেশাও, রেগুলার খাও। 15 দিন পরে তোমার স্কিনের গ্ল্যামার এবং তোমার শরীরের আস্তে আস্তে যে মেদটা আসবে, এটা দুটো ফায়দা হবে। দেখো, রোগা হলে স্কিনের গ্ল্যামার চলে যায়, যেরকমই রোগা হোক, যত যাই হোক। মোটা হলে শরীরের যখন মেদটা বাড়ে, তখন সেটা তো চর্বি এবং তেল স্কিনটাকে ব্যাপকভাবে গ্ল্যামারাইজ করে। যখন তুমি এই ফ্যাট অ্যান্ড ক্যালোরিটা দুটো একসঙ্গে নিচ্ছ, তোমার শরীরে যে মেদটা আস্তে আস্তে যে ফিরবে, তার সাথে তোমার যে গ্ল্যামারটা হবে, গ্যারান্টি সহকারে তোমাকে মেকআপ করতে হবে না, শুধু লিপস্টিক আর কাজলটা ছাড়া। যদি কোনো মেকআপ করতে হয়, তখন তুমি আমাকে নাম্বারটা নিয়ে নিও, ফোন করে নিও। যাই হোক, আমাদের এবার শেষ করতে হবে। হ্যাঁ, রাত্রি 10টা 15 বাজে, ও অনেকটা দূর যাবে, আমাদেরও অনেক কাজকর্ম থাকে রাত্রিবেলা, সামনে একটা বড় উৎসব, শেষ করতে হবে। এই রকমই ভালো ভালো গুণী মানুষকে খুঁজে খুঁজে না নিয়ে আমি আসবো একদম গুণী মানুষ নই। এবং তাদের সাথে
আড্ডা মারবো। নমস্কার, আবার শুভরাত্রি। শুভরাত্রি। দেখা হবে আবার।